তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা অ্যানালাইসিস করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্সটা, দেখে নাও ভালো করে। ঠিক আছে, এখানে দেখো এবারের প্রশ্নগুলো অনেক তোমাদের যেটা বলেছিলাম ঠিক তেমনই হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স জেনারেলি স্ট্রেট ফরওয়ার্ড করে, ইজি কোয়েশ্চেন্স করে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থেকে প্রচুর কমন দেয়। যেমন বিশেষ করে বলেছে ওয়েস্ট বেঙ্গল সেটেরই কোয়েশ্চেন্সগুলো দেখে রাখো, সেখান থেকেই প্রচুর আসবে। আবার হচ্ছে নেটের কোয়েশ্চেন্সগুলো দেখে রাখো, সেগুলো কিন্তু সব কমন পাবে। তো এখানে বলবো তোমাদের কতগুলো কোয়েশ্চেন্স কমন পেয়েছে, তোমরা কাউন্ট করবে নিজেরাই। তো এখানে মোটামুটি দেখো এখানে ইউনিট 1 থেকে ক্যালকুলেশনের একটু গন্ডগোল আছে, 3-4টে কোয়েশ্চেন্স এক্সট্রা আসছে এখানে। আমি কোথাও একটা গন্ডগোল করেছি, বাট মোটামুটি ভাবে বুঝে নাও যে এটা হচ্ছে একটা ফিগার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিগার। কি বলছো? ক্লাস শুরু হয়ে গেলে এসএমএস করছো কেন? জয়েন করতে বলো, জয়েন করতে বলো। তো এটা হচ্ছে মোটামুটি একটা ফিগার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মোটামুটি ফিগার। ইউনিট 1 থেকে মোটামুটি ভাবো যে 14টার মতো কোয়েশ্চেন্স, 14টা হবে না, একটু কম হবে। ইউনিট 2 থেকে 12টার মতো কোয়েশ্চেন্স, ইউনিট 3 থেকে 7টার মতো কোয়েশ্চেন্স, ইউনিট 4 থেকে 14টা কোয়েশ্চেন্স, ইউনিট 5 থেকে হচ্ছে 13টা কোয়েশ্চেন্স, ইউনিট 6 থেকে এখানে দেখতেই পাচ্ছ যে 9টা কোয়েশ্চেন্স, 7 থেকে 15টা, 8 থেকে 11টা, 9 থেকে 4টে এবং 10 থেকে 7টা। মোটামুটি এইরকমভাবে কোয়েশ্চেন্স এসেছে। দু একটা এদিক ওদিক হবে, কারণ কিছু টপিক এই ইউনিট 4এও যায়, ইউনিট 5এও যায়, এগুলো হবে, বাট আমি সেগুলোকে বাদ রেখেই বলছি মোটামুটি এইরকমভাবে একটা কিন্তু মোটামুটি একটা কোয়েশ্চেনের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সেটে বরাবরই ইউনিট 1 বা পলিটিক্যাল থিওরি থেকে বা ওই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে একটু কোয়েশ্চেন্স বেশিই করে। সো দেখো আমরা দেখতেই পাচ্ছি, এবং প্যারালি ইউনিট 7 থেকেও কোয়েশ্চেন্সের সংখ্যাটা একটু বেশিই থাকে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে, সেই ট্রেন্ডটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে। তো এগুলো আমাদের গেল মানে কোন ইউনিট থেকে কটা এসেছে সেটার একটা পার্ট ডিস্ট্রিবিউশন। এবার চলে আসো যে প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন আমি কোয়েশ্চেন্সটিকে এখানে নিজের মতো করে টাইপ করে নিয়েছি। প্রথম প্রশ্ন এখানে বলেছে দেখো, দ্য হু ইউজ দ্য টার্ম ডেরিভেটিভ ডিসকোর্স ইন দ্য ডিসকাশনস অফ ন্যাশনালিজম ইন কলোনিজ। হু ইউজ দ্য টার্ম ডেরিভেটিভ ডিসকোর্স ইন দ্য ডিসকাশন অফ ন্যাশনালিজম ইন দ্য কলোনিজ। তো আর নতুন করে কি বলার আছে, বলার কিছু নেই, তোমাদের পড়িয়েছি এটা, পার্থ চ্যাটার্জি, তোমরা জানো, রিসেন্টলি পড়ানো হয়েছে। সো এটা আমাদের দেখতে পাচ্ছি ইউনিট 8-এর কোয়েশ্চেন্স। এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই সিরিজের কোয়েশ্চেন। যারা এক্স সিরিজ থেকে মেলাবে তাদের দেখো এক্স সিরিজের নাম্বারটা বাঁ দিকে দেওয়া আছে। এক্স সিরিজ হচ্ছে এটা 43-তে আছে, তো 43 মিলিয়ে নিতে পারো, পার্থ চ্যাটার্জি হবে এটা সঠিক উত্তর। তারপরে বলছে হু ফর্মুলেটেড আ ফিলোসফি অফ হিস্ট্রি সেন্টার্ড অন ডিভাইন প্রভিডেন্স। তো এটা হয়ে যাবে বারানি। ঠিক আছে, ইউনিট 3-এর কোয়েশ্চেন্স দেখতেই পাচ্ছ। ইউনিট ওয়ার্ল্ড সিস্টেম থিওরি ইজ সাপোর্টেড বাই ওয়েস্ট বেঙ্গল সেটেরই কোয়েশ্চেন্স, এটা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স, এটা ইউনিট 5-এর কোয়েশ্চেন্স, নিও মার্কসিস্ট এটা হবে। এই আইডিয়াগুলো আমরা মোটামুটিভাবে জানি, সাধারণ পিওয়াই কিউতে ডিরেক্ট না আসলেও এটা মোটামুটি আমরা জানি যে এগুলো সাধারণ কোয়েশ্চেন্স। দ্য থিওরি অফ পাওয়ার এলিটস এক্সাম্পলিফাইজ দ্য ফলোয়িং পার্সপেক্টিভ। এটা হচ্ছে ইউনিট 4-এর কোয়েশ্চেন্স। পাওয়ার এলিটের কনসেপ্ট তোমরা জানো, তোমাদের কিছুদিন আগে এলিট থিওরি পড়িয়েছি, সেখানে এগুলোর কোনোটাই কিন্তু ছিল না। তো এখানে অল অফ দ্য অ্যাভাব আর ইনকারেক্ট হবে। চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস। তো দেখো এটা এসেছে গুজরাট সেটে 2011 সালে, এটা হচ্ছে গুজরাট সেটে 2002 সালে এসেছে এসেছে তো ফান্ডামেন্টাল রাইট যেটা নয় সেটা হচ্ছে রাইট টু ফুড। তো দেখে নাও, এটা 2024 সালের কোয়েশ্চেন্স, 2002 এবং 11 থেকে কমন এসেছে। ওয়েস্ট বেঙ্গল সেটে আবার চলে আসো, এখানে ইউনিট 7-এর কোয়েশ্চেন্স, এটা কি আছে দেখো, এখানে বলছে যে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ইলেক্ট হওয়ার জন্য কোনটা শর্ত নয় বলেছে, তাই তো। তো এখানে এটা হচ্ছে যে ইফ দ্য পার্সন হ্যাজ অর হ্যাড বিন ডিটেইনড আন্ডার দ্য প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট। তো এই আইনে অর্থাৎ কাউকে কাউকে যদি আটক করা হয়, তাহলে সেই আটক হওয়া মানেই সেটা এটা নয় যে তার হচ্ছে কিন্তু সদস্যপদ চলে যায় বা সে আজ ইলেকশনে ফাইট করতে পারবে না। এটা আমরা দেখি না জেনারেলি। আমরা মদন মিত্রকে রিসেন্টলি তোমরা দেখলে যে সেখানে জেল থেকে ফাইট করেছে, তাই না। তো এগুলো কিন্তু হতে পারে। তো এই কারণে এটা বাদ দিয়ে বাকিগুলো সবগুলোই কিন্তু ঠিক হবে। তো ভালো করে দেখে নাও এটা। চলে আসো ইউনিট 10-এর কোয়েশ্চেন্স। ইউনিট 10-এর কোয়েশ্চেন্স এসেছে বাজেট থেকে। দেখো বাজেট ইউনিট 10-এর মধ্যেই আসে, ইউনিট 7-এর মধ্যেও চলে আসে, বাট ইউনিট 10-এ স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে। সো দেয়ারফর দিস কোয়েশ্চেন্স বিলং টু ইউনিট 10। তো ইউনিট 10-এ এখানে আমাদের বাজেটের কথা বলেছে, ন্যাশনাল বাজেট। মেরিট সাবসিডিজ বলতে কি বোঝায়,
তো এখানে বলছে দেয়ার ইজ নো সাচ সাবসিডিজ, এটা হবে না, এটা উত্তরটা চেঞ্জ করতে ভুলে গেছি আমি। এটা হবে দ্য সাবসিডিজ, the subsidies that are available, না এটা না, those subsidies that expand social goods which benefit the society as a whole, এটা হবে সঠিক উত্তর। মেরিট সাবসিডির কথা যখন বলা হবে তখন এটা হবে সঠিক উত্তর, দিস সাবসিডিজ দ্যাট এক্সপ্যান্ড সোশ্যাল গুডস, সামাজিক যে ভালো মন্দের বিষয়গুলো সেগুলো সুনিশ্চিত করে। তো এটা হবে সঠিক উত্তর, এটা ভুল হবে, এটা আমি এটা এটা ঠিক ঠিক করতে ভুলে গেছি, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা ঋতিকার কোয়েশ্চেন থেকে আমি করেছি, ঋতিকা এটা ঠিক করে নিও, এগুলো তোমার ভুল হয়েছে অনেকগুলো, তোমার বোধহয় 22-23টার মতো কোয়েশ্চেন দেখলাম ভুল হয়েছে। যাই হোক, 8 নম্বরে চলে আসো, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং জুরিসডিকশন অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হ্যাজ বিন রংলি লিস্টেড। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে এটা দিয়েছে, এটা হবে ট্রান্সফার জুরিসডিকশন, এই ধরনের কোনো জুরিসডিকশন নেই, বাকি 3টে জুরিসডিকশন আছে, যদিও আমরা এই জুরিসডিকশন নামগুলো দেখবো ওয়েবসাইটে বা কোথাও ডিরেক্টলি পাই না, বাট অ্যানালিসিস করলে একটু বেরিয়ে আসে যেগুলো আছে, কিন্তু নিচেরটা নেই, সো এটা দেখে নিও। 9 নম্বর কোয়েশ্চেন দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ ইউএস কনস্টিটিউশন লেড ডাউন ডিউ প্রসেস অফ ল রিলেটিং টু জুডিশিয়াল স্ক্রুটিনি অফ লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাকশনস। তো এটা তোমরা দেখবে, এটাকে তোমরা চ্যালেঞ্জ করবে, এটা নেটে 2018 সালে যখন এসেছিল তখন অপশনগুলো ছিল দেখবে বি এবং সি, তো বি এবং সি কে সেখানে ঠিক ধরা হয়েছিল, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্ট এবং 14th অ্যামেন্ডমেন্টকে ঠিক ধরা হয়েছিল, এবং ইন্টারনেট মেটেরিয়ালও বলছে যে এটাই কিন্তু ঠিক, অর্থাৎ 5th এবং 14 দুটোই কিন্তু কারেক্ট আনসার। কিন্তু আমরা দেখতে পাবো এখানে শুধুমাত্র অপশনগুলো যেভাবে দিয়েছে তুমি একটার বেশি চুজ করতে পারবে না, বাট এটা কিন্তু ভুল। এবং আমরা এটাও দেখেছি যে কেরলের একটা কোয়েশ্চেন্স আমি এখানে দিইনি, আর কেরলেও কিন্তু এই কোয়েশ্চেন্সটা এসেছিল, এবং সেখানে দেখবে 5th অ্যামেন্ডমেন্টটাকে সঠিক ধরেছে, কিন্তু সেখানে কিন্তু 14th অ্যামেন্ডমেন্টের নাম মেনশন ছিল না, অপশানেই ছিল না, তো কাজে 5th অ্যামেন্ডমেন্টটা সেই দিক থেকে ঠিক, কিন্তু এখানে কিন্তু ঠিক নয়। এটাকে তোমরা চ্যালেঞ্জ অফকোর্স করবে, একটাই কোয়েশ্চেন্স আমি চ্যালেঞ্জের মতো পেয়েছি, তো 5 এবং 14 এই দুটো অ্যামেন্ডমেন্ট কিন্তু খুব, মানে দুটোই কিন্তু এখানে ডিউ প্রসেস অফ ল এর সাথে কিন্তু জড়িত, এগুলো ভালো করে দেখে নিও, এটা চ্যালেঞ্জ করবে, কারণ একটা কোয়েশ্চেন্সের জন্য দেখবো অনেকে ফেল করে যাবে। নন অ্যালাইনমেন্ট 2.0 সিগনিফাইজ, নন অ্যালাইনমেন্ট 2.0 সিগনিফাইজ, এটা হচ্ছে দেখতে পাচ্ছ গুজরাটে 2022 সালে এসেছে লেটেস্ট কোয়েশ্চেন, তোমাদের বারবার বলেছি যে গুজরাটের কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট, জম্মু কাশ্মীর, নেট এবং গুজরাট, এইগুলো ভালো করে করতে বলেছিলাম, তো দেখো গুজরাটে এসে গেছে 2022 সালেই কোয়েশ্চেন্স, তো অল অফ দ্য অ্যাবাভ হবে এটা, ঠিক আছে, তো ভালো করে দেখে নিও। মাল্টি অ্যালাইনমেন্ট, স্ট্র্যাটেজিক অটোনমি, আর হচ্ছে মাল্টিল্যাটারালিজম, ঠিক আছে। স্ট্র্যাটেজিক অটোনমি এই ধরনের কোয়েশ্চেন্স আগে নেটেও এসেছে, আমি সেটা আর এখানে দিইনি, কিন্তু এটা তোমরা পাবে। 11 নম্বরে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া, নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া, যেটা তোমরা জানো যে তেলেঙ্গানা 2014 সালে হয়েছে, একাধিকবার প্রশ্নটি পরীক্ষায় জিজ্ঞেস করেছে, লেটেস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, নেটেই 2023 সালে শিফট 2-তে এটা কিন্তু জিজ্ঞেস করেছে, তো এগুলো তোমরা ভালো করেই জানো, তাই না। এরপরে চলে আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য কোর এলিমেন্ট আইডেন্টিফাইড উইথ রিয়েলিজম ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো এটাও দেখবে তোমরা 2023 সালেরই কোয়েশ্চেন্স, বারবার তোমাদের বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেটের লেটেস্ট কোয়েশ্চেন্সগুলো ভালো করে দেখো, তো দেখো লাস্ট ইয়ারে কোয়েশ্চেন যেটা এসেছিল সেখান থেকেই ডিরেক্ট কমন পেয়ে গেছো তোমরা। ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, এটা হবে সঠিক উত্তর, এটা নয়, বাকিগুলো সবই হবে কিন্তু রিয়েলিজমের একটা কিন্তু পার্ট, তো এলিমেন্ট এগুলো, তো এটা ইউনিট 5-এর কোয়েশ্চেন্স। চলে আসো 13 নম্বর কোয়েশ্চেন্সে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেম্বার অফ দ্য I2U2 গ্রুপ। তো I2U2 গ্রুপ তোমাদের ক্লাসে একাধিকবার বলেছি আমি, তাছাড়াও কি তোমরা যখন সবাই এখানে এসেছিলে অফলাইন একদিন, তখনও সেখানে তোমাদের বলেছি, বারবার দেখতে বলেছিলাম, দেখলাম এটা ঋতিকা ভুল করেছে, এটা হবে ইউনাইটেড কিংডম হবে, ইউনাইটেড কিংডমের জায়গায় এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু ইউনাইটেড আরব এমিরেটস, তো এটা ভালো করে দেখে নেবে। রাইট টু এডুকেশন, এটা আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটে 2014 সালে এসেছে, স্ট্রেট ফরওয়ার্ড, যদি এই কোয়েশ্চেন্সটা বোধহয় 15-20 বার জিজ্ঞেস করেছে, বাট একটাই নাম আমি দিয়েছি এখানে, ইউনিট 7-এর কোয়েশ্চেন্স, তো এটা আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস আন্ডার 86 অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হবে সঠিক উত্তর। 15 নম্বর চলে আসো, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কমিটি ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চায়েত রাজ ইন ইন্ডিয়া। তো পঞ্চায়েত রাজের সাথে যেটা জড়িত নয় সেটা হচ্ছে দীনেশ গোস্বামী কমিটি, তার কারণ এটা হচ্ছে আমরা জানি যে ইলেকট্রাল রিফর্ম কমিটির সাথে জড়িত, ইলেকট্রাল রিফর্ম, বাকিগুলো আমরা জানি যে পঞ্চায়েতি রাজের সাথে জড়িত, একাধিকবার জিজ্ঞেস করেছে, যদিও নেটের কোয়েশ্চেন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটির কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল, সেখান থেকে তোমরা এটা কমন পেয়েছো এবং সলভও করেছো। এটা এরপরে চলে আসো আমাদের ইউনিট 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 3 অথবা 5-এর মধ্যে ফেলতে পারো এটাকে। ইউনিট 3-এর মধ্যে এখানে দেখো জওহরলাল নেহরু যেহেতু আছে, কৌটিল্য আছে, গান্ধী আছে, ইউনিট 3-তে যাবে। ইএইচ কার যেহেতু আছে এখানে, তারপরে ইউনিট 1-ও যাবে, এটা জনস বার্নার্ড শ আছে, তোমরা জানো যে ফেভেন স্কুলের সাথে জড়িত, তো এটা মোটামুটি আমরা জানি, এগুলো সবই তোমাদের পড়ানো হয়েছে। জর্জ বার্নার্ড শ এর সাথে আমরা জানি যে সেখানে যে জওহরলাল নেহরুর নামটা জড়িত, ইএইচ কারের সাথে আমরা জানি যে সেখানে তিনি মানে এই কৌটিল্য নামের কথা যদি বলি, কৌটিল্যকে এখানে মেকিয়াভেলি অফ দ্য
মেকিয়েভেলি অফ ইন্ডিয়া বলা হয়, তো তোমরা এটা জানো যে এটা হবে। গান্ধীজির সাথে তোমরা জানো যে থেরোর নামটি জড়িত, তিনি এনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আর বাকি থাকলো ইএইচকার আমরা জানি রিয়েলিস্ট একজন থিঙ্কার। থুসিডাইডিসের যে আলোচনা ছিল সেখানে পেলোপনেশিয়ান ওয়ার সেটার সঙ্গে সেটা কিন্তু জড়িত। তো এগুলো তোমরা ভালো করেই জানো, এগুলো পড়ানো হয়েছে, তো এগুলো হয়ে যাবে সঠিক উত্তর এখানে সি, তাই তো? এগুলো 95% তোমাদের পড়ানো হয়েছে। The view that the contemporary world portrays the face of post international politics, তো এটা জেমস রোসেনাও হবে। এটা এটা তোমাদের আগে কখনো বলিনি, কিন্তু এটা এটা এসেছে একটা নতুন কোয়েশ্চেন্স, যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আগেও এটা পিওয়াইকিউতে এসেছে, বাট ঠিক আছে, এটা তারপরেও এটা নতুন হিসেবে নেওয়া যেতে পারে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এটা ইউনিট 7 এর কোয়েশ্চেন্স। তোমরা জানো ফিনান্সিয়াল এমার্জেন্সি ওয়াজ নেভার ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া। কোয়েশ্চেন্সটা কিন্তু আগেও এসেছে একাধিকবার ঘুরিয়ে ফিরিয়ে, আমি আর ওই জন্য লিখিনি, এটা ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার জিজ্ঞেস করেছে। সো এটা কিন্তু একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। ডি নাম্বারটা ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্টের তোমাদের একটা পুরো কুইজই তৈরি করে দিয়েছিলাম, যতগুলো অ্যামেন্ডমেন্ট এখনো অ্যামেন্ডমেন্ট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, এবং সেখানে এগুলো সবই কিন্তু ছিল, সবই কমন ছিল, এগুলো সব কমন পেয়েছো তোমরা। আমি আর আলাদা করে এই কারণে লিখিনি, একাধিকবার জিজ্ঞেস করেছে। সো এটা দেখবে, এটা আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে 3 নাম্বারটা, 3 4 5 1 2, এটা হবে সঠিক উত্তর। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে তোমরা জানো যেটা এই রিসেন্টলি নেটেও এটা এসেছিল। তো ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আমরা 22 সালে বোধহয় অ্যামেন্ডমেন্ট এটা এসেছিল, হ্যাঁ 22 সালে। তো 22 সালে তোমরা জানো যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করেছিল নেটে, যে 9th শিডিউলকে সেখানে অ্যাড করা হয়েছিল সেটার মধ্য দিয়ে। তোমরা জানো 42nd অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এখানে 42তম সংবিধান সংশোধনী আইন যেটা, সেটা আমরা জানি যে প্রিএম্বলকে অ্যাড করা হয়েছে এখানে 70। তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে 70 অ্যামেন্ডমেন্ট। তো এগুলো বাকিগুলো দেখে নিও। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে 74তে তোমরা দেখো, 74তে তোমরা দেখো আরবানাইজেশন অর্থাৎ মিউনিসিপ্যালিটির কথা বলছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু সি নাম্বারটা হবে, মিলিয়ে নিও। তো এগুলো আমরা জানি, এগুলো সবই পড়েছি, এগুলো সবই কমন, বারবার এগুলো পরীক্ষা জিজ্ঞেস করেছে। ইউএনপিও ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2017 সালে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল, আবার রিপিট করেছে সেই কোয়েশ্চেন্সটি তুলে দিয়েছে। সো দেখলাম এটা ইউএনপিও, এটা রীতিকা ভুল করেছো, অনেকেই ভুল করেছো, এটা ওমান দিয়েছো তোমরা অনেকে। ওমান হবে না, এটা এটা গ্রুপ অফ নেশনস নট রিকগনাইজ অ্যাজ স্টেট এটা হবে, যদি এটা একটা কাইন্ড অফ অর্গানাইজেশনস বটে। তো এটা দেখে নিও, এটা হবে সঠিক উত্তর। এখানে 21 নম্বরে চলে আসো, হুইচ বুক ওয়াজ নট অথার্ড বাই ভিডি সাভারকার। একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেন? কারণ হিন্দুত্ব তোমরা জানো, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স জানো, এই এটাও তোমরা জানো, এটা যে জানো না তা তো না, এটাও তোমরা জানো, ইন্ডিয়ান হিস্ট্রি, গ্লোরিয়াস এপক, এই সমস্ত কথা তিনি বলেছেন, কিন্তু এটা নিয়ে আমরা কোথাও পাইনি। তো যাই হোক, এটাকেই তোমরা সঠিক উত্তর ধরতে পারো, এটা গোয়ালকারের লেখা একটা বই। সো একটু এটা সম্পর্কে গভীরভাবে পড়লে, মেটেরিয়াল দিয়েছি সেখানে বোধহয় লেখাও আছে, ভালো করে দেখো, তো দেখবে এটাও কিন্তু কমন। দেখো এখানে 22 নম্বর কোয়েশ্চেন্স বলছে, ইউনিট 2 থেকে এসেছে, এটা সিকোয়েন্সে সাজাতে বলেছে, তোমাদের বারবার বলেছিলাম ইউনিট 2, ইউনিট 9, ইউনিট 1 এর থিঙ্কার্সদের, ইউনিট 5 এর থিঙ্কার্সদের, ইউনিট 3 এর থিঙ্কার্সদের সিকোয়েন্সে তোমাদের মনে রাখতে বলেছিলাম। তো দেখো জিজ্ঞেস করেছে, এগুলো তোমরা জানো, তোমাদের পড়ানো হয়েছিল, বা এরা হচ্ছে রোমান বা মিডিয়াম রোমানের রোমান এজে এদের জন্ম হয়েছে। আর ইনি হচ্ছেন, আমরা দেখতে পাবো যিনি একেবারে মডার্নে জন্ম হয়েছে। সো মডার্ন এজে এসে আমরা বহুদিন দেখতে পাচ্ছি। তো লেটেস্ট 1 নাম্বারটাই সবার শেষে থাকবে, তো 1 নাম্বারটা সবার শেষে যেটা আছে সেটাই উত্তর ধরলে বেরিয়ে যাবে। বি নাম্বারটা ঠিক হচ্ছে, বাকিগুলো কিন্তু সিকোয়েন্সেই আছে, ভালো করে দেখে নিও। মেইন পারপাস অফ দ্য ইন্দো শ্রীলঙ্কা অ্যাকর্ড 1987-এ তোমরা এটা দেখো, এটা যে জুনে কিন্তু এসেছিল, সরি এই নেটে জুনে 2012 সালে এসেছিল, তাছাড়াও একাধিকবার এসেছে, শুধু জুনে নয়, একাধিকবার এটা এসেছে, শুধু একবারই আমি মেনশন করেছি। সো এখানে দেখে নাও, এখানে স্ট্রেট ফরওয়ার্ড, এটা এখানে 2012 সালে জিজ্ঞেস করেছিল, কোয়েশ্চেন তোমরা সলভও করেছো। হ্যাঁ, তো এখানে দেখো এটা এটা হবে টু এন্ড এথনিক স্ট্রাইক বিটুইন দ্য সিংহালে অ্যান্ড তামিলস ইন শ্রীলঙ্কা। পড়াতে গিয়েও তোমাদের বলেছি, কিছুদিন আগেও তোমাদের যখন তোমরা এসেছিলে তখনও তোমাদের ইন্ডিয়া শ্রীলঙ্কা রিলেশনস পড়াতে গিয়ে বলছিলাম। সো এগুলো তোমাদের দেখে নিতে বলেছিলাম, বেসিক কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে। 24 নম্বরে দেখে নাও কি বলছে, the theory stipulates that citizens are self-interested actors whose decisions fulfill the needs and wants. এটা ইউনিট 5 এরও কোয়েশ্চেন্স হতে পারে, ইউনিট 9 এরও কোয়েশ্চেন্স হতে পারে, আমি ইউনিট 9 রেখেছি, এটা রেশনাল চয়েস থিওরির মধ্যে আসে, ঠিক আছে? তো এটা হবে সঠিক উত্তর। চলে আসো এরপর, মেট্রোপলিটন এরিয়াস ইন আন্দ্রে গুন্দার ফ্রাঙ্কস থিওরিজ ওয়ার। তো এটা হায়দ্রাবাদের কোয়েশ্চেন্স, দেখবে হায়দ্রাবাদে এই কোয়েশ্চেন্সটা এসেছে মেট্রোপলিটন, এবং সেখানে দেখবে স্যাটেলাইট বলে একটা কোয়েশ্চেন সেখানে আছে, তো সেখান থেকেই কোয়েশ্চেন্সটা মেনলি তোমরা পাবে। এটা তোমরা আশা করি সলভ করেছো, যাদেরকে দিয়েছিলাম, যারা সলভ করেছো তারা তো ভালোই কমন পেয়েছো। সো এটা দেখে নাও না, এটা অল অফ দ্য অ্যাভাব আর ইনকারেক্ট হবে, এগুলো কিন্তু কোনোটাই ঠিক হবে না। 26 নম্বরে চলে আসো, 26 নম্বর কি বলছে? 26 নম্বর বলছে যে এখানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পোস্ট যদি ফাঁকা হয়, তাহলে
কোনো কারণে তাদের যদি মৃত্যু হয়, রেজিগনেশন, তারা যদি মানে পদত্যাগ করে, তারা যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় বা অন্য কোনো ঘটনা যদি ঘটে, তাহলে এই পজিশন পদ ফাঁকা হলে সেটা কত নম্বর আর ধারা অনুসারে সেটার আবার ফিল আপ করা হবে, কন্টিনজেন্সিটাকে মেনটেন করা হবে। তো এটা আর্টিকেল 17 কথা বলছে। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল 2018 সালে নেটে। তো নেটের কোয়েশ্চেন্স 27 নম্বরে দেখো কি বলছে, ফর লক হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ইন কেস অফ সোশ্যাল কন্ট্রাক্ট। তো সোশ্যাল কন্ট্রাক্টে কোনটা ঠিক নয়, এটা স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল 2018 সালে নেটে। তোমরা জানো নেট 2018 সালে জিজ্ঞেস করেছে এটা। তো একেবারেই সঠিক উত্তর হচ্ছে এই বি নাম্বারটা। এটা নিয়ে তোমাদের অনেক আলোচনাও হয়েছে পিওয়াইকিউ সলভ করতে গিয়ে, তোমরা জানো। সো তখনও এটা কিন্তু তোমাদের ধরে ধরে বলেছিলাম। 28 নম্বরে চলে আসো, এক্সপ্লেনেশনও দিয়েছিলাম যে কেন এটা কনসেন্ট তারা দেবে না, কারণ তারা একটা ট্যাসিট কনসেন্ট তো এক প্রকার দিয়েই দিয়েছে, তো তাদের আর কেন কেন কনসেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে, তাই না? এটা বলেছিলাম ডিটেলসে, এগুলো সব ব্যাখ্যা হয়েছে। হু হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য থিওরিস্ট অফ দ্য সুপার স্ট্রাকচার। তো গ্রামশি স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে এটা। এটাও পিওয়াই কিউরি কোয়েশ্চেন্স। সুপার স্ট্রাকচার নিয়ে আরও অনেকেই আছেন, তো সুপার স্ট্রাকচার নিয়ে যে মাউজেদং হবে না তা কিন্তু নয়, কিন্তু মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে এখানে কিন্তু গ্রামশি। তো গ্রামশিটাকে আশা করি আমরা ঠিক তারাও নেবে, দেখে নিও। কারণ তিনি নিন্দা করেছিলেন, সমালোচনা করেছিলেন, ক্রিটিক্যালি চর্চা করেছিলেন বেস অ্যান্ড সুপার স্ট্রাকচারের যে 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 বায়নারিটা তিনি তৈরি করেছিলেন, সেই বায়নারির মধ্যে তিনি সেই বায়নারিটাকে মানেননি। তিনি বলেছিলেন যে সুপার স্ট্রাকচার যেটা আইডিওলজি হিসেবে তিনি দেখিয়েছিলেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, এগুলোর কথা তিনি বলেছিলেন। হু অ্যামং দ্য ফলোইং রোড ডেমোক্রেসি ইন আমেরিকা। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স একাধিকবার জিজ্ঞেস করেছে। লেটেস্ট জিজ্ঞেস করেছে নেটে 2023 সালে জুনে, মানে একেবারেই লাস্ট ইয়ারেই জিজ্ঞেস করেছে। তো এটা ভুল হওয়ার কথা নয়। অ্যালেক্সেস দ্য টকবিল এটার কিন্তু সঠিক উত্তর, ইউনিট 2। দ্য প্রাইমারি সোর্স অফ দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন লাইস। তো যেমন এটা এটা অনেকেই তোমরা ভুল করেছো, তো এটা হবে অ্যাডজুডিকেশন, এটার সঠিক উত্তর হবে অ্যাডজুডিকেশন। লেজিসলেশনও হবে না, পাবলিক ডিবেটও হবে না, অ্যাসেম্বলিও হবে না, এটা অ্যাডজুডিকেশন। অ্যাডজুডিকেশন মানে বিচার বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে, বিচারপতিদের রায়ের কথা বলা হচ্ছে, এবং আমরা জানি যে এটার আইডিয়াটা এসেছে এই বিচারপতিদের রায়ের মাধ্যমে, এবং আমরা সেখানে দেখব যে কেশবানন্দী ভারতী কেসের মাধ্যমে এটা উঠে এসেছে। এবং আমরা জানি যে কি বলবো যে আহ, সেটার মধ্য দিয়ে এটার আসলে জন্ম হয়েছে। কি একটা বলতে চাইছি মাথায় আসছে না। দেখো 31 নম্বরে চলে আসো। 31 নম্বর বলছে উইক স্ট্রং স্টেট। এটা একেবারেই গুজরাট সেটের কোয়েশ্চেন্স, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে নেটে 2013 সালে জিজ্ঞেস করেছিল। এগুলো তোমাদের সলভও করিয়েছি, রুডলফ আর রুডলফ কিছুদিন আগে সলভ করালাম থিঙ্কার ওয়াইজ, 15-16 জন বোধহয় থিঙ্কার্সই সলভ করালাম, সেখানে তোমাদের 5টা-6টা করে সব কোয়েশ্চেন ছিল, সেখানে তোমরা এগুলো সব পেয়েছো। সো একেবারেই কমন কোয়েশ্চেন্স 8 নম্বর ইউনিট 8 থেকে। এটা হচ্ছে রুডলফ অ্যান্ড রুডলফ। অ্যারেঞ্জ দ্য ফলোইং অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু দেয়ার ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। এটা দেখো, এটা হায়দ্রাবাদে এসেছে 2020 সালে। যদিও সেখানে ইইউ ছিল, এখানে আফ্রিকান ইউনিয়ন দিয়েছে, ওইখানে ইইউ ছিল, বাকিগুলো সবই সেম ছিল। সো তোমরা জানো এমনিতেও আমরা আফ্রিকান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়ন এগুলো তোমরা সবই জানো, এগুলো তোমাদের পড়ানো হয়েছে ধরে ধরে, বিক্ষিপ্তভাবেও এসেছে। কাজে এখানেই কিন্তু সিকোয়েন্সে জানতে চাইলেও কিন্তু সেটা না পারার কথা নয়, ঠিক আছে? তো এটা পারবে তোমরা, আমি জানি। তো এটা এখানে হয়ে যাবে 3-2-1-4, ঠিক আছে? 3-2-1-4 এটার সঠিক উত্তর হবে। চলে আসো এরপরে আমাদের 33 নম্বর কোয়েশ্চেন্সে। 33 নম্বর কোয়েশ্চেন্সে এখানে আমরা ওভারল্যাপিং কনসেনসাস জন রলস থেকে দিয়েছে, তোমরা জানো। আর জন রলসের আইডিয়াটা লিবারালিজমের মধ্যে চলে আসে। সো আমরা এটা ইউনিট 1-এই রেখেছি, এটা ইউনিট 2 এর মধ্যেও আসে, বাট ইউনিট 1-এই এটাকে রেখেছি আমি। সো মোটামুটি এখানে দেখে নাও যে লিবারালিজমের এটা একটা বিষয়, এটা আমরা কোয়েশ্চেন্সে মানে পড়তে গিয়ে আলোচনা করেছি, আমরা এগুলো কোয়েশ্চেন্সও সলভ করেছি, সেগুলো তোমরা জানো। তো 34 নম্বরে চলে আসো, দ্য এসে পলিটিক্স অ্যাজ দ্য ভ্যাকেশনস ওয়াজ রিটেন বাই। তো এটা তোমরা জানো যে ম্যাক্স ওয়েবারের বই, 2020 সালে এটা জিজ্ঞেস করেছে স্টেট ফরওয়ার্ড, 2023 সালে জিজ্ঞেস করেছে ওয়েস্ট বেঙ্গল সেটাই। সো এটা নতুন করে বলার কিছু নেই, একেবারেই কমন কোয়েশ্চেন্স, ওয়েস্ট বেঙ্গল সেটাই 2বার জিজ্ঞেস করেছে। সো এটা তোমরা জানো। 35 নম্বরে চলে আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এক্সক্লুসিভলি কমিটি অফ দ্য লোয়ার হাউস। এক্সক্লুসিভলি কমিটি অফ দ্য লোয়ার হাউস মানে হচ্ছে যে এই কমিটির সমস্ত সদস্যগুলো এই লোয়ার হাউস অর্থাৎ লোকসভা থেকেই হচ্ছে কিন্তু ইলেক্টেড হয়ে থাকে। তো আমরা এটা জানি যে এস্টিমেট কমিটি এটা তোমরা জানো। এগুলো আলোচনা প্রসঙ্গে তোমাদের সেই সময় পড়ানো হয়েছে, বলা হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ। স্ট্রেট ফরওয়ার্ড হয়তো কমন আসেনি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এর আগেও কিন্তু আগে এই কোয়েশ্চেন্সটি জিজ্ঞেস করেছে। সো সেই দিক থেকেও এটা কিন্তু কমন। 36 নাম্বার দেখো কি বলছে, এটা নেট জুন 2013-তে এসে গেছিল, এটা 2024-এ আবার দিয়েছে। দেখো মহাত্মা গান্ধীর হচ্ছে কিন্তু ইভেন্টসগুলো জানতে চেয়েছে। তো মহাত্মা গান্ধীর ইভেন্টসগুলোকে তোমরা দেখো, যে প্রথমে এখানে বলছে, মানে এখানে বলছে এলাহাবাদ, যেটা হায়ার ওয়েজের জন্য, যেটা মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা যে মুভমেন্ট করছিল এলাহাবাদে, সেটা আছে। চম্পারণ মুভমেন্ট আছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কিয়ারা এগেনস্ট অর্থাৎ খেদা মুভমেন্ট যেটা, আর এশিয়াটিক রিঅর্গানাইজেশনস অ্যাক্ট আছে। তো এখানে শুরুতে হবে এশিয়াটিক দিয়ে।
তো 1 দিয়ে শুরু হবে, দেখো 1 দিয়ে একটাই আছে, বাকিগুলো এখানে অটোমেটিক বেরিয়ে আসবে। সো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি পিওয়াইকিউ যেহেতু, কাজে এগুলো ভুল হওয়ার কথা নয়, তোমাদের বারবার সলভ করতে বলেছিলাম এবং বলেছিলাম গান্ধীজি থেকে প্রশ্ন কিন্তু থাকবেই। সো গান্ধীজি থেকে প্রশ্ন কিন্তু এখানে আছেই। বলো কি বলছো? স্যার এশিয়াটিক দিয়ে শুরু হলে তো 4 দিয়ে শুরু হয়। 4 দিয়ে শুরু হবে, কোথায় গেল? সরি, এটা 4 দিয়ে, আমি আনসারটা ঠিক চেঞ্জ করতে ভুলে গেছি। 4-2-3-1 হবে, এটা 4-2-3-1, এটা ভুল আনসারটা আমি চুজ করতে ঠিক ইয়ে করতে চেঞ্জ করতে ভুলে গেছি। 4-2-3-1 হবে এটার সঠিক উত্তর, ঠিক আছে? 4-2-3-1, দেখো 4-2-3-1, হ্যাঁ একদম ঠিক আছে, 4-2-3-1 হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এটা আমি পরে চেঞ্জ করে দেবো, এটা আমি পরে এটা আমি পরে চেঞ্জ করে দেবো। তারপরে দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য মোস্ট সিমিলার সিস্টেম কম্পারেটিভ মেথড। তো এটা এটা নিয়ে একটুখানি কনফিউশন আছে আমার, বাট এটা আমার মনে হচ্ছে যে এক্সপ্লেনেটরিটাই হবে। মোস্ট সিমিলার সিস্টেম এক্সপ্লেনেটরি হবে। তার অন্যতম কারণ হচ্ছে যে ওই টুলসগুলো ব্যবহার করা হয়, ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, এগুলো মোটামুটি সেমই হয়। তো এইগুলোর মধ্যে কোনো চেঞ্জ হয় না, তাই একেবারে অবজেক্টিভ রিসার্চ, যে ধরনের রিসার্চগুলো হচ্ছে সেখানকার টুলস, ভেরিয়েবলস, ক্যালকুলেশনস, ফর্মুলা, স্কেল, এগুলো মোটামুটি সবই সেম হয়। তো এগুলো এটা এক্সপ্লেনেটরি হতে পারে, এটা একবার আনসার কি কি দিচ্ছে এটা নজর রেখো, কোয়েশ্চেন্সটা আলাদা করে মার্ক করে রাখো তোমরা। আর 30 নম্বরে দেখে নাও কি বলছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পঞ্চায়েত। এটা আমরা জানি যে এটা তোমরা অনেকেই 11 অ্যান্ড 12 করে এসেছো। 12-এ তো আমরা জানি যে মিউনিসিপ্যালিটির কথা বলা আছে, পঞ্চায়েতের তো কথা বলা নেই। সো এটা কি করে তোমরা পঞ্চায়েত করলে, রীতিকায় যেমন দেখলাম করেছো। এটা হবে কিন্তু এটা হবে ডিফাইন্ড বাই দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট হবে, কারণ এটা হচ্ছে কিন্তু এক প্রকার স্টেট লিস্টের মধ্যে আসে। তো স্টেট লিস্টের মধ্যে যেহেতু আসে, তো কাজে এটাখানি তারাই ডিসাইড করে দেয়। তারপরে চলে আসো, এখানে কি বলছে, এখানে এখানে আমরা এই কোয়েশ্চেনগুলো সবগুলোই এখানে সলভ করেছি আমরা। লর্ড ব্রাইসও সলভ করেছি, গ্রাহাম ওয়ালাসও কিছুদিন আগে সলভ করলাম, এগুলো তোমরা জানো, পিওয়াইকিউতে একাধিকবার জিজ্ঞেস করেছে। এবং মোটামুটি ভাবে তোমরা এখানে কমন পেয়ে যাবে, এটা 2020 এবং 21 সালের নেটের যে কোয়েশ্চেন সেখান থেকে জিজ্ঞেস করেছে। তো সঠিক উত্তর হয়ে যায় 1-3-4-2। গ্রাহাম ওয়ালাস দেখো বি, হিউম্যান নেচার হবে, বিতে 3। তো বিতে 3 হলে দেখো 3 এখানে এক জায়গাতে আছে, এই না এটাতে আছে। বাকি তোমরা দেখো এখানে তারপরে কে আছে, এখানে দেখো গ্যাব্রিয়েল অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল। অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের দেখো এখানে এই যে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, এটা আমরা জানি। তো সিতে 4 হবে, তো সিতে 4 এই যে এখানে বেরিয়ে আসছে, ঠিক আছে? তো এটা হবে সঠিক উত্তর। তো এখানে এ নাম্বারটা সঠিক উত্তর হয়ে গেল। চলো, এগুলো জানো সবই, তোমাদের সলভ করানো হয়েছে, এগুলো তোমরা ভালো করেই জানো এগুলো। ইউনিটি অফ কমেন্টস স্ট্রেট ফরওয়ার্ড, এখানে দেখো 2018 সালে এসেছে, দুবারে 18 সালে এসেছে। আচ্ছা, দুবার না, একবারই এসেছে, রিপিট করে দেওয়া হয়েছে এখানে ভুল করে। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে দেখতেই পাচ্ছ 2018 সালে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল, এখানে এটাও তোমরা অনেকে ভুল করেছো। এটা হচ্ছে ইউনিটি অফ কমেন্টস যখন বলছে তখন হচ্ছে একজনই সুপারভাইজার থাকবে, একজনের কাছ থেকেই ডিরেকশনস এমপ্লয়িরা পাবে, এটাই হচ্ছে ইউনিটি অফ কমেন্টস এর গল্প, এটা তোমাদের বলেছিলাম। তারপরে দেখো এখানে তোমাদের নেটে এটা 2012 সালে এসেছিল, সেটা আবার স্ট্রেট ফরওয়ার্ড এখানে তুলে দিয়েছে। তো অ্যারিস্টটল ইজ জাস্টিফাইবল কল্ড দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, অ্যারিস্টটল ক্রিটিসাইজ প্লেটোস আইডিয়ালিজম। তো এটা একেবারে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, স্ট্রেট ফরওয়ার্ড। এটা কিন্তু নেট 2012 সালে জিজ্ঞেস করেছে, তোমরা মিলিয়ে নিতে পারো ভুল হলে। তারপরে দেখো এখানে 42 নম্বর কোয়েশ্চেন্স এর দিকে চোখ রাখো। 42 নম্বর কোয়েশ্চেন দেখো একাধিকবার জিজ্ঞেস করেছে, নেটে 2012 সালে, নেটে 2017 সালে, গুজরাটে 2021 সালে জিজ্ঞেস করেছে। তোমরা জানো যে পাওয়ার এলিটস এটা তিনি ইউএস এর উপর বেস করে তৈরি করেছিলেন, তাই তো? সি রাইট মিলস পাওয়ার এলিটস এর কনসেপ্টটা ইউএস এর উপর বেস করে করেছিলেন, সেটা আমরা জানি। প্যারাডিপ্লোমেসি, এটা যদিও এখানে দিয়ে দিয়েছি আমি, 2022 সালের নামটা মেনশন করেছি, কিন্তু প্যারাডিপ্লোমেসি এখানে যেভাবে জিজ্ঞেস করেছে 22 সালে সেভাবে জিজ্ঞেস করেনি। তো 22 সালে জিজ্ঞেস করেছিল প্যারাডিপ্লোমেসি কনসেপ্টটা কে দিয়েছেন বেসিক্যালি, প্যারাডিপ্লোমেসির কনসেপ্টটা মানে কার আমলে এটা আসলে কাজ করছে, এই ধরনের ডিপ্লোমেসি কার আমলে এসেছে, কার ইনোভেশনস। তো এটা নরেন্দ্র মোদীর আমলে ইনোভেশনস বলতে পারো। সো প্যারাডিপ্লোমেসি নরেন্দ্র মোদীর আমলে এসেছে, তো সেখানে দেখতেই পাচ্ছ যে প্যারাডিপ্লোমেসির এই কনসেপ্টটা তখনই তোমাদের বলা হয়েছিল যে বেসিক আইডিয়াটা আসলে কি। তো এখানে দেখো 43 বিটা হবে সঠিক উত্তর, যে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অফ সাব রিজিওনাল ইউনিটস, বা সরি সাব ন্যাশনাল ইউনিটস যেগুলো আছে, ঠিক আছে, সাব ন্যাশনাল ইউনিটস অর্থাৎ আরো অন্যান্য যে সমস্ত নন স্টেট অ্যাক্টার্স গুলো আছে তাদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে একটা ভালো রিলেশন স্টাবলিশ করা। তো এটা হচ্ছে প্যারাডিপ্লোমেসি। তো এটা হবে এখানে 43-এর বিটা হবে সঠিক উত্তর। এরপরে চলে আসো 44 নম্বরে, মিনস অফ উইপন্স অফ মাস ডিস্ট্রাকশনস। ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2018 সালে এসেছে, গুজরাটে 2013 সালে এসেছে।
সো এগুলো তোমরা জানো যে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, বারবার জিজ্ঞেস করছে এগুলো, অল অফ দ্য অ্যাবাভই হচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলে আসো 45 নম্বর কোয়েশ্চেন্স, মণিপুর বিকাম আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন। তো মণিপুর এটা ইন্ডিয়ান ইউনিয়নের পার্ট হয়েছিল আমরা জানি 1947-এ। তোমাদের আমি যখন ইয়েগুলো পড়াচ্ছিলাম, স্টেট ফরমেশনের গল্পগুলো পড়াচ্ছিলাম, তখন নেহেরু সম্পর্কে বলছিলাম, মনে করে দেখো, এবং বলছিলাম তোমাদের যেহেতু মণিপুর এখন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, তো মণিপুর থেকে কিন্তু জিজ্ঞেস করতে পারে প্রশ্ন। সো দেখো এখান থেকে কিন্তু জিজ্ঞেস করে ফেলেছে, এবং লেটেস্ট যেহেতু নেটেও একটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করেছিল, তো তখনই তোমাদের এটা অ্যানালিসিস করতে গিয়েই বলেছিলাম। সো এটা 1947 হবে, ঠিক আছে? এটা ভালো করে দেখে নিও, এটা অনেকে তোমরা ভুল করেছো। এরপরে চলে আসো, হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার্স অফ পাবলিক গুডস। তো এসেনশিয়াল ফিচার্স অফ পাবলিক গুডস এটা হবে এখানে দেখো 3 আর 4, নন রাইভালরি আর নন এক্সক্লুডেবিলিটি। এটা অলরেডি পরীক্ষায় এসেছিল, এই নন এক্সক্লুডিবিলিটিটা আগেও পরীক্ষায় এসেছে। শুধু এটাই জানতে চেয়েছিল, চারটের মধ্যে কোনটা ঠিক সেটা জানতে চেয়েছিল, বাট এখানে এটার সাথে নতুন করে অ্যাড হয়ে যাবে নন রাইভালরি যেটা আছে সেটা। তাহলে 3 আর 4টাই এখানে কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত। এরপরে চলে আসো 47 নম্বর কোয়েশ্চেন্স, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ক্রিটিক অফ দ্য মডার্নাইজেশন থিওরি। তো মডার্নাইজেশন থিওরির যিনি হচ্ছেন ক্রিটিক নন, তিনি হচ্ছেন ইকবাল নারায়ণ। এই কোয়েশ্চেন্সগুলো তোমরা জানো যে এর আগেও আশিস নন্দী পড়ালাম, পার্থ চ্যাটার্জি তোমাদের পড়ালাম, তখন তোমাদের বলেছিলাম যে এরা হচ্ছে প্রত্যেকেই মডার্নাইজেশনের সমালোচক। কেন? কারণ ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনোভেশনে তারা এসে যখন, বা ইন্ডিয়ান যে ডেভেলপিং কান্ট্রি হিসেবে ইন্ডিয়ার যে অবদান, সেটা তারা দেখতে গিয়ে এখানে দেখালো যে এগুলোর তারা কিন্তু মডার্নাইজেশনের তারা নিন্দাই করেছে, বা বলেছে যে মডার্নাইজেশন কিন্তু যেভাবে তৈরি হয়েছে, ওয়েস্টার্ন মডার্নাইজেশন যেভাবে তৈরি হয়েছে, আমাদের মডার্নাইজেশন সেই রকম নয়। তো এই ভেরিয়েশনসগুলো দেখাতে গিয়েই তখন এরা সমালোচনাও করে বসেছেন প্যারালালি। সো এখানে আমরা দেখতে পাবো যে ইকবাল নারায়ণটা হবে না, বাকি এখানে দুজনের আলোচনা করেছে। এটার মধ্যে তোমাদের এবার কনফিউশন হওয়ার একটা জায়গা অফকোর্স ছিল, বাট তারপরও ঠিক আছে, ইকবাল নারায়ণের নামটাও কিন্তু এর আগেও তোমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। 48 নম্বর দেখো কি বলছে, হু কন্ট্রিবিউটেড সিগনিফিক্যান্টলি টু দ্য কম্পারেটিভ স্টাডি অফ সোশ্যাল রিভলিউশন। তো এটাও তোমরা জানো, জামিয়া মিলিয়া ইসলামিয়াতে এখানে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল, তোমাদের কোয়েশ্চেন্সও সলভ করিয়েছি আমি, তোমরা এটা ভালো করেই জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই। থেটা স্কোপল হেটার কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে দেখে নাও বিভিন্ন কমিটি কমিশনস, এগুলো রাধাকৃষ্ণন কমিশন যেমন এখানে, তারপরে হচ্ছে এই রাধাকৃষ্ণন কমিশন, তারপরে এখানে আর কোনটা বলবো, কোটারি কমিশনস, এগুলো ফার্স্ট পেপারে কিন্তু প্রচুর জিজ্ঞেস করে। ফার্স্ট পেপারে এগুলো একাধিকবার জিজ্ঞেস করেছে, তো এখানে এবার সাবজেক্টে দিয়েছে দেখো এখানে। আর বাকিগুলো তোমরা বলবন্ত রায় মেহতা কমিটি, ফাজল আলী কমিটি, কাকা কালেলকার কমিশনস, এগুলো সবই তোমাদের পড়িয়েছি ব্যাকওয়ার্ড ক্লাস বা এসসিদের নিয়ে যখন পড়ালাম, হ্যাঁ, তখন তোমাদের এগুলো পড়ালাম, তাই না? স্টেট অর্গানাইজেশন কমিশন নিয়ে যখন পড়ালাম তখন বললাম, পঞ্চায়েত নিয়ে পড়িয়েছি তখন এগুলো তোমাদের বলেছে। তো এইরকম ভাবে এটা সঠিক উত্তর হয়ে যাওয়া উচিত কিন্তু অপশন বি, 2 5 4 3 1। তো ভালো করে দেখে নিও এখানে, ফাজল আলী কমিশনস যেমন হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেট, বলবন্ত রায় কমিটি যেমন হচ্ছে এখানে, তারপরে হচ্ছে এখানে কোনটা, ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ পঞ্চায়েতি রাজের কথা বলা হচ্ছে। তো সিতে 4 দেখো, সিতে 4 মিলছে কি? সিতে 4 এই যে মিলছে, একটাই সঠিক উত্তর। তো এটা এইভাবে বেরিয়ে আসবে। কাকা কালেলকার কমিশন তোমাদের ব্যাকওয়ার্ডনেসের কথা বলেছিলাম সেই সময়, যে ফার্স্ট কমিশন ছিল এটাই, তাই না? পিও এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করতে গিয়েও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে গিয়েও তোমাদের এটা বলেছিলাম। সো 4-এর এখানে 1 হয়ে যাবে। তো 4-এর এখানে 1 হলে কোথায়, 4-এ না, 4-এ তো না, এটা 5 হবে, সরি, ই হবে, এটা ই এর 1 হবে। তো ই এর 1, এটা কারেক্ট করে দেবো আমি পরে, এটা আমি পরে কারেক্ট করে দেবো, এটা 5 হবে, ই হবে। যাই হোক, এখানে দেখো 50 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে। 50 নম্বর কোয়েশ্চেন্স বলছে এখানে 2015 সালে নেটে এসেছে, ওয়েস্ট বেঙ্গল সেটে 2020-তেও এসেছে এই কোয়েশ্চেন্সটা, এবং এবার লেটেস্ট এবারও জিজ্ঞেস করেছে। তো তোমরা জানো, এবং ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার জিজ্ঞেস করেছে। অরুণা রয়, রাইট টু ইনফরমেশন, বিতে 1 এখানে দেখো 2 জায়গাতে আছে। তারপরে এখানে রাজা গোপালাচারী, তোমাদের এটাকেও বলছিলাম, লাইসেন্স রাজ, পারমিট রাজের কথা বলছিলাম ইন্দিরা গান্ধীর পিরিয়ডে সেই সময়। তো এই এই কথাগুলো তখন বলা হয়েছিল তোমাদের। তো 1-এ এখানে 2 হয়ে যাবে, এতে 2, তো এতে 2 হলে দেখো এখানে বেরিয়ে আসছে বাকি। তো এইরকম ভাবে ওটা কিন্তু ইজি একটা কোয়েশ্চেন্স হয়ে যায়, এবং অলরেডি যেহেতু এসেছে কাজে এটা ভুল হওয়ার কথা নয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ দ্যাট ট্রু অ্যাবাউট হেজিমনি। হেজিমনি সম্পর্কে তোমাদের একাধিকবার বলা হয়েছে, যে হেজিমনি মানেই হচ্ছে, যে গ্রামশির কনসেপ্ট পড়াতে গিয়েই তোমাদের বলেছিলাম, যে একটা হেজিমনি সোসাইটিতে আছে বলে অটোমেটিক উপায়ে একটা কনসেন্ট তৈরি হয়ে যায়, কনসেন্ট ম্যানুফ্যাকচার হয়ে যায়, তাই না? তো এগুলোর কথা তোমাদের বলেছিলাম সিভিল সোসাইটি পড়াতে গিয়ে, এগুলো সবই আলোচনা হয়েছে। তো এখানে অপশন এ এবং বি দুটোই ঠিক হবে, এগুলো তোমরা জানো। তারপরে এখানে চলে আসো, হিমাচল প্রদেশের কোয়েশ্চেন্সে এটা কমন এসেছিল, স্ট্রেট ফরওয়ার্ড সেখানে জিজ্ঞেস করেছে। নীতি আয়োগ স্ট্যান্ড ফর হিমাচল প্রদেশের কোয়েশ্চেন্স, তোমাদের এটা সলভ করতে বলেছিলাম, যারা করেছো তারা কমন পেয়েছো, না করলেও অসুবিধা নেই, এটা কিন্তু ইজি কোয়েশ্চেন্স। তোমাদের যখন নীতি আয়োগ পড়ানো হয়েছে তখনও এটা কিন্তু ছিল, উপর দিকেই ছিল, শুরুতেই ছিল। এছাড়াও একাধিকবার বিক্ষিপ্তভাবেও জানতে চেয়েছে। তো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন ইন ইন্ডিয়া, ট্রান্সফরমেশন না তো এটা,
ট্রানজিশন তো হবে না, এটা ট্রান্সফর্মিং হবে, এটা ভুল আছে, বি নাম্বারটা হবে। উত্তরগুলো চেঞ্জ করতে ভুলে গেছি, এটা রীতিকার ইয়ে তো, এটা হবে না, ট্রান্সফর্মিং ইন্ডিয়া হবে, ট্রান্সফর্মিং ইন্ডিয়া হবে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। এরপরে চলে আসো, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য নিউ সোশ্যাল মুভমেন্ট। তো নিউ সোশ্যাল মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে যে ক্লাস, কাস্ট, রিজিয়ন সবকিছুকে মানে সবকিছুর ঊর্ধ্বে বা বলতে পারো যে সবকিছুকে নিয়ে এক প্রকার কি এক ধরনের নতুন ধরনের একটা আন্দোলন বা এক ধরনের সচলতাটা, সেটা হচ্ছে কোনো রকম ভাবে অর্থনৈতিক নয়, অর্থনীতিটা হচ্ছে ট্র্যাডিশনাল আর কি বলতে পারো, বাকি সমস্ত কিছু যদিও ক্লাসের কনসেপ্টটা সেখানেই ফিট হয়, বাট তারপরেও এটাকেও এখন কিন্তু বেস করে কিন্তু কি হচ্ছে যে নয়া সামাজিক আন্দোলনও কিন্তু আমরা সংগঠিত হতে দেখছি। টেকিং আপ এমার্জিং ইস্যু, এটাও হবে এমার্জিং ইস্যু, যে নতুন নতুন যেমন LGBT কিউ এর মতো ইস্যুস, পরিবেশকে কেন্দ্র করে যে ইস্যুস হচ্ছে, জাতিকে কেন্দ্র করে, ট্রাইবসকে কেন্দ্র করে, অঞ্চলকে কেন্দ্র করে যে নতুন নতুন আন্দোলনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, সেগুলো কিন্তু নয়া সামাজিক আন্দোলনের পার্ট। সো এগুলো আমরা জানি যে এই কারণে এ আর বি দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। বম্বে প্ল্যান তোমরা জানো যে বম্বে প্ল্যান তোমাদের কিছুদিন আগেই পড়ালাম। বম্বে প্ল্যান ইউনিট 8-এর প্রথম ক্লাস ছিল, সেখানে তোমাদের বম্বে প্ল্যান পড়িয়েছিলাম। তো বম্বে প্ল্যানের এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গুজরাটে এটা যদিও আগেও এসে গেছে কোয়েশ্চেন্সটা 2021 সালে, তো সেখান থেকেও এটা তোমরা কমন পাও, যারা সলভ করেছো তারা কমন পেয়েছো। সঠিক উত্তরটি হবে প্রপোজাল ফ্রম লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন ইন্ডিয়া ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এটা হবে সঠিক উত্তর। আমরা জানি যে সেই সময় যে সরকার দায়িত্ব নিতে চাইছিল না, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দায়িত্ব নিতে চাইছিল না, তারা নতুন একটা সদ্য স্বাধীন দেশে তারা নতুনভাবে ইনভেস্ট করতে চাইছে না, তখন সরকারকে তারা পরামর্শ দিল, সরকারকে তারা তখন পলিসি সাজেশন করলো, সেই যেটাকে বম্বে প্ল্যান বলি আমরা। তো সরকারই সেই পলিসিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দায়িত্ব নিয়ে সেখানে সরকার কি করলো, যে পাবলিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলো। এগুলো আমরা জানি, এগুলো সব চর্চা করেছে, এগুলো ছিল আমাদের ক্লাসের আলোচনায়। ম্যাচ দ্য অথর উইথ দ্য ওয়ার্কস, এটা তোমরা জানো যে এটা একাধিকবার আলোচনা করা হয়েছে, PYQ-তে একাধিকবার এসেছে, আমি একবারই এখানে দিয়েছি যে নেটে 2014 সালে এসেছিল, কিন্তু একাধিকবার জিজ্ঞেস করেছে রবার্ট কোহেন, জোসেফ নাইস, হামিল পি হান্টিংটন, জন মিয়ারশাইমার, একাধিকবার জিজ্ঞেস করেছে এগুলো। দ্য গ্রেট দ্য ট্র্যাজেডি অফ দ্য গ্রেট পাওয়ার এলিটস, একাধিকবার এই প্রশ্নটি যেমন এসেছে। তো তোমরা এগুলো জানো, এই করে এটা সঠিক উত্তর হয়ে যায়। যেমন দেখো ডিতে 3 হলে এখানে একটাই সঠিক উত্তর বেরিয়ে আসছে, সেটা হবে এটা। তো এগুলো তোমরা লাড্ডু কোয়েশ্চেন্স একাধিকবার পেয়েছো, বারবার তোমাদের এগুলো আমি সলভ করিয়েছি, তোমরা এগুলো জানো। হুইচ কনসেপ্ট ওয়াজ ফর্মুলেটেড বাই মাও জেদং, কোনটা হবে? তো মাও জেদং এর এখানে তোমরা অনেকে ভুল করেছো, লেজিটিমেসি ক্রাইসিস বলেছো, লেজিটিমেসি ক্রাইসিস হবে না এটা। এসকেপ ফ্রম ফ্রিডমও এটা হবে না, এসকেপ ফ্রম ফ্রিডমের এটা এরিক ফ্রমের ধারণা। হেজিমানি হবে না, হেজিমানিটা আমরা জানি যে সেটা গ্রামশির ধারণা। মাস লাইনটা হবে, মাস লাইন হবে, মাস লাইন যদিও এখানে লেনিনের সাথেও যায়, কিন্তু মাস লাইনের এখানে আমরা জানি যে তার যদিও এখানে ফর্মুলেট বলেছে, তো ফর্মুলেট বললে আসলে সেই দিক থেকে ধারণাটা ভুলই হয়, কিন্তু আমরা দেখতে পাবো যে ঠিক আছে, তা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটাই হবে, মাস লাইন। কিন্তু এই লাইনটা কিন্তু কয়েন করেছিলেন লেনিন, এটা কোনো রকম ভাবে কিন্তু মাও নয়, এটা একটা ভুল উত্তর। তো যাই হোক, তারপরে ওরা আশা করি এখানে মাস লাইন বলতে মাস লাইনটাকেই সঠিক উত্তর নেবে, লেজিটিমেসি ক্রাইসিসটা তো কোনো রকম ভাবেই নেবে না তারা। চলে আসো এখানে 57 নাম্বার কোয়েশ্চেন্স, উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করতে গিয়ে তোমাদের বলেছিলাম, মনে করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে। এবং বোধহয় আমাকে, আমি যদি ভুল না হই, যতটা আমার মনে পড়ছে এখনো, যে ঝিলিক বোধহয় একাধিকবার আমাকে জিজ্ঞেসও করেছিল, পরে বলবো বলে আমি ভুলেও গেছি। ঝিলিক আছে এখানে? ঝিলিক নেই, ঝিলিক জয়েন করেনি, ওকে। তো এটা তোমাদের বলেছিলাম উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, ঠিক আছে, এগুলো যেটা এটা হচ্ছে চায়নার হচ্ছে এটা ডিপ্লোমেসি। দ্য হিন্দু পেপার অ্যানালিসিস করতে গিয়ে তোমাদের ধরে ধরে এগুলো বলেছিলাম যে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি বলতে কি বোঝায়, তাই না, এগুলো বলেছিলাম। এবং আমরা তার এগেনস্টে আমরা একটা নতুন ডিপ্লোমেসি নিয়েছি, সেটার নাম কি, সেটার নামটা দেখি, বলো দেখি মনে আছে কিনা। চলে আসো 58 নাম্বার কোয়েশ্চেন্সে। এবং তাছাড়াও এটা কিন্তু দেখবে লেটেস্ট 2024 সালেই কিন্তু জিজ্ঞেস করেছিল, এক নেটেই এটা একেবারেই 2024 সালেরই কোয়েশ্চেন্স, লেটেস্ট একেবারে আগস্টেই জিজ্ঞেস করেছিল। 4টি স্টেটমেন্ট ছিল, তার মধ্যে একটা স্টেটমেন্ট কিন্তু উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির কথা সেখানে কিন্তু ছিল। সো সেটাকেও যদি তোমরা ভালো করে দেখতে, তাহলেও কিন্তু কোয়েশ্চেন্সটা কমন পেয়ে যেতে। তো এটা চায়নার পলিসি। চলে আসো 58-এ, কালার রিভলিউশনস এর কথা। তো কালার রিভলিউশনের কনসেপ্টটা বেসিক্যালি আমরা হচ্ছে যে সোভিয়েত, মানে এটা ডেমোক্রেটাইজেশনের পার্ট, তোমাদের ডেমোক্রেসি পড়াতে গিয়েও অনেক সময় এগুলো আমি বলেছি ঘুরিয়ে ফিরিয়ে। তো এখানে দেখবে যে সোভিয়েত যে রিপাবলিক যেটা ছিল, সোভিয়েত ইউনিয়ন, তারা যখন কোল্যাপস করে গেল, তারপরে যে নতুন সদ্য স্বাধীন দেশগুলো গড়ে উঠলো, না সরি, এই সোভিয়েত রিপাবলিক্সে যে হচ্ছে সিভিল আপরাইজিং হলো, সেটা আসলে আমি উল্টোটা বলছি। সোভিয়েত ব্লক যেটা ছিল, সেখানে যে যখন একটা রিভলিউশনস হলো, সেই রিভলিউশনসের পরে এই সমস্ত দেশগুলিতে আবার নতুন করে সিভিল আপরাইজিং হয়েছে।
তো সেটারই কথা বলা হচ্ছে, তো এটা হবে সঠিক উত্তর, ডি নাম্বারটা সঠিক উত্তর হবে। অনেকে তোমরা এটা ভুল করে এসেছো, এটা হবে সঠিক উত্তর। চলে আসো ওয়েস্ট বেঙ্গল স্টেটে, এটা 2022 সালে এসেছে, 24 সালে এসেছে, আবার দেখো 22 সালে এসেছে। এবং শুধু 22 সাল বলাটা ভুল হবে, এটা বোধহয় এখনো পর্যন্ত 50 বার জিজ্ঞেস করেছে এই কোয়েশ্চেন্সটা, মানে পুরোটাই, মানে সবগুলোই। সো এটা ভালো করে দেখে নিও যে এটা নিয়ে একটা উত্তরই বেরিয়ে আসবে, যেমন হচ্ছে গেটানো মস্কা, মস্কার আমরা জানি যে রুলিং ক্লাস সিতে 4। তো এখানে জানো যে সিতে 4 যদি হয় তাহলে এখানে সিতে 4 একটাতেই আছে, তো এটা হবে সঠিক উত্তর, বি নাম্বারটা সঠিক উত্তর। চলে আসো এখানে 60 নাম্বার কোয়েশ্চেন্স, ইন্ডিয়া বরোড দ্য আইডিয়া অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ফ্রম কনস্টিটিউশন। এটা আর লাড্ডু কোয়েশ্চেন্স, হাজারবার জিজ্ঞেস করেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2017 সালে এসেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2020 সালে এসেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2020 সালে, 2022 সালেও এসেছিল বোধহয়, এটা 20 সালটা এখানে ডবল রিপিট হয়ে গেছে। সো এটা আয়ারল্যান্ড হবে, বা আইরিশ আইরিশ কনস্টিটিউশনের কথা আমরা বারবার বলি। নেটেও একাধিকবার এসেছে। 61 নাম্বার কোয়েশ্চেন দেখো, এখানে 2012 সালে এসেছিল, তোমাদের 12 সালের কোয়েশ্চেন গুলো সলভ করতে বলেছিলাম, এটা স্ট্রেট ফরওয়ার্ড সেখান থেকেই তুলে দিয়েছে। এবং সেখানে উত্তরটা দিয়েছিল কিন্তু এটা, সেখানে উত্তরটা নিয়েছিল এটা, এ ইজ ট্রু বাট আর ইজ ফল। কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে গান্ধীজির সাথে যে তার যে এগ্রিমেন্ট হয়নি তা কিন্তু নয়, হয়েছিল। গান্ধীজির সাথে তার কিন্তু এগ্রিমেন্ট হয়েছিল, যেহেতু কিন্তু এটার কারণে এগ্রিমেন্ট হয়নি, সেপারেট ইলেক্টোরেটস এর কারণে হয়নি এগ্রিমেন্টটা হয়েছিল যে রিজার্ভেশনের কারণে। সেপারেট ইলেক্টোরেটস এর দাবিটা কিন্তু আম্বেদকরের ছিল, কিন্তু আম্বেদকর সেটাকে এগ্রি করলেন না। যখন গান্ধীজি সেটাকে এগ্রি করলেন না। গান্ধীজি যখন এগ্রি করলেন না, তারপরেও নাছোড়বান্দা আম্বেদকর, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে তিনি গান্ধীজি জেলে ধর্নায় বসে গেলেন, তাই না? জেলে যখন ধর্নায় বসে গেলেন, হাঙ্গারি স্ট্রাইকে বসে গেলেন, আমরণ অনশনে যখন বসে গেলেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে সবাই তখন সেই সময়কার ন্যাশনালিস্ট লিডাররা, কংগ্রেসের লিডার্সরা এবং আরো অনেক লিডার্স তারা কি করলেন যে আম্বেদকরকে প্রেশার ক্রিয়েট করলেন, এবং আম্বেদকর সেখানে তখন কিন্তু একটু কম্প্রোমাইজ করতে বাধ্য হলেন। এবং তখন কি হলো যে সেখানে তিনি গান্ধীজির সঙ্গে এগ্রিমেন্টে আসতে বাধ্য হলেন, এবং সেখানে সেপারেট ইলেক্টোরেটস এর কনসেপ্টটা ছেড়ে দিয়ে সেখানে কিন্তু রিজার্ভেশনের কনসেপ্টটা, যেটা আজকের দিনে প্র্যাকটিস হচ্ছে, সেটা কিন্তু তখন দিনের আলো দেখতে পেল। তো যদিও গান্ধীজি নিজে এখানে এগ্রিমেন্টটা সাইন করেননি, এগ্রিমেন্টটাতে সাইন করেছিলেন ওনার হয়ে একজন, কে বলতে পারবে নামটা? চলে আসো এখানে পরের প্রশ্ন, তো এটা দেখে নিও, এটা মানে যেহেতু এটা PYQ কোয়েশ্চেন্স, এটাই সঠিক উত্তর নিয়েছিল, তো কাজে এটাই হওয়া উচিত এখন, ঠিক আছে? যাই হোক, কি কোন সেন্সে নিয়েছিল তারাই ভালো বুঝবে, কারণ স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স বুঝতেই পারছো যে টুকে দিয়েছে তারা, নাহলে এতটা কি করে মানে ওয়ার্ড তারা কমন করে। তো যাই হোক, টুকে দিয়েছে, তো টুকে দেওয়া কোয়েশ্চেন্সের আশা করি টুকে দেওয়া উত্তরও হবে, তো এটাই হবে সঠিক উত্তর। 62 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, পাকিস্তান রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড ইন, তো এটা 1940 হবে। তোমাদের এটা আমি ইকবাল পড়াতে গিয়েও তোমাদের এটা বলেছিলাম। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতেও তাছাড়া 2017 সালের এন্ট্রান্সের কোয়েশ্চেন এসেছে, তোমাদের সলভ করতে বলেছিলাম, যারা করেছো তারা কমন পেয়েছো, সো এটা তোমরা জানো। 63 নাম্বার কোয়েশ্চেন দেখো, হু রিপ্রেজেন্ট দ্য ফেমিনিস্ট পার্সপেক্টিভ ইন পলিটিক্যাল থট। এটা তো হানা আরেন্ট হবে, কারণ বাকিরা কেউ করে না, ইনি তো করেনি না, এক প্রকার মানে গালাগালি দিয়েছিলেন বলতে পারো, যে যারা ভাগ্যের উপর নির্ভর করে তারা নাকি মহিলাদের মতো জীবনযাপন করে, বা মহিলাদের মতো একটা তাদের এই ধরনের কথা কতগুলো বলেছিলেন। রাজাকে তিনি গালাগালি দিয়েছিলেন এক প্রকার। তো মেকিয়াভেলি তো হবে না, থমাস হবস তো হবে না, লক তো আরোই হবে না। লক যদিও লিবারেল ছিলেন, কিন্তু মহিলাদের পক্ষে তিনি ছিলেন না। সো এখানে এটা হানা আরেন্ট হবে সঠিক উত্তর। হানা আরেন্ট যদিও ফেমিনিস্ট পার্সপেক্টিভ তার কিন্তু আছে, আমরা জানি। সো এটা হবে সঠিক উত্তর। 64 আমরা দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল স্টেট 2024-এ এসেছে, এটা নেটে 2018 সালে এসেছিল, নেটে 2018 সালে এসেছে। স্ট্রেট ফরওয়ার্ড সেখানে তুলে দিয়েছিল, তো স্ট্রেট ফরওয়ার্ড তুলে দিয়েছিল, স্ট্রেট ফরওয়ার্ড তার আনসারটা হচ্ছে এটা। সো এখানে উইলের কথা বলেছে, একটু ভালো করে দেখে নিও, এখানে এটা হবে সঠিক উত্তর। তো নেটে এটা 2018 সালে কিন্তু অলরেডি এসে গেছে, স্ট্রেট ফরওয়ার্ড এসেছে। 65 দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তো নট ট্রু যেহেতু বলেছে, এটা একটা কমন সেন্সের কোয়েশ্চেন্স, যে অপোজিশন পার্টিস ডু নট বয়কট পার্লামেন্টারি প্রসিডিং। না, বয়কট করে। যেমন দেখবে যে অনেক সময় মমতা ব্যানার্জির দল টিএমসি টয়কট তারা করেছে, তারা কিন্তু বয়কট করেছে, ধর্ণা দিয়েছে বাইরে এসে, গান্ধী মূর্তির পাদদেশে, অনেক কিছুই করেছে, তো এটা করে, বাকিগুলো কিন্তু হবে না। সো এটাই শুধু নয়, নট ট্রু, এটাই ডু নট বলেছে, তো এটাই হবে না, বাকিগুলো সবগুলোই হবে। তো এখানে দেখে নাও 66 এর কোয়েশ্চেন, এটা গুজরাট সেটে 2008 সালে এসেছে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, যেটা অনেকেই তোমরা ভুল করেছো। এখানে তোমরা এটা অনেকে কার্ল মার্কস করে এসেছো, এটা কার্ল মার্কস হবে না, এটা হেগেল হবে। এবং আমি তোমাদের PYQ-তেও সলভ করিয়েছি, এটা ইউনিভার্সাল ক্লাস কিন্তু হেগেল বলেছিলেন, এবং এই আইডিয়াটিকে ক্রিটিসাইজ করে পরবর্তীকালে এই যে বিউরোক্র্যাটসদেরকে তিনি বলেছিলেন যে ইউনিভার্সাল ক্লাস, এই আইডিয়াটিকে ক্রিটিসাইজ করে পরবর্তীকালে কার্ল মার্কস বললেন যে এরা ইউনিভার্সাল ক্লাস কিছুই নয়, এরা হচ্ছে মাথার উকুন। বিউরোক্র্যাটরা হচ্ছে মাথার উকুন, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে প্রলেতারিয়েতদের মাথায় বসে তারা হচ্ছে কিন্তু রক্ত চোষে। তো রক্ত চোষাটাই হচ্ছে তাদের কাজ।
এইরকম ভাবে নিন্দা করেছিলেন তোমাদের। আমি এটা বিউরোক্রেসি পড়াতে গিয়ে এগুলো সবই বলেছিলাম, মনে করে দেখো, সেখানেও কোয়েশ্চেন্সটা কিন্তু দেওয়াই আছে, সো কমন পেয়েছো সেখান থেকে। দ্য ট্রিনিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফার্স টু, দ্য ট্রিনিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফার্স টু, তো এটা এখানে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, এটা ইজি কোয়েশ্চেন্স। ইন্ডিয়ান কনস্টিটিউশন যখনই বলেছে তখনই তোমরা এটা বুঝে নাও যে 14, 19, 21 হবে। অনেকে তোমরা এখানে ভেবেছো হয়তো যে ট্রিনিটি বলেছে, কোনো হয়তো ব্যক্তির কথা বলেছে, এটা ব্যক্তির কথা হয়তো একদমই হবে না, এবং যদিও ব্যক্তির কথা হতো কিন্তু তারপরেও এটা সঠিক উত্তর হবে না এই কারণে, এই যে প্রাইম মিনিস্টার শব্দটি উল্লেখ করা আছে বলে। কেন? কারণ ভারতের সংবিধানে কোথাও তোমরা প্রাইম মিনিস্টার শব্দটির উল্লেখ পাবেই না, নেই, প্রাইম মিনিস্টারের পদের কোনো উল্লেখ নেই। এখানে যেটার উল্লেখ আছে সেটা হচ্ছে যে ক্যাবিনেট, একটা ক্যাবিনেটের কথা বলা হয়েছে, কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলা হয়েছে, প্রাইম মিনিস্টারের কথা কোথাও বলা হয়নি, এবং কাউন্সিল অফ মিনিস্টারের লিডারের কথা বলা হয়েছে, কিন্তু সেটা যে প্রাইম মিনিস্টারই হবে সেটা কিন্তু বলা হয়নি। সো এখানে যেহেতু প্রাইম মিনিস্টার বলা হয়েছে, তো কাজেই কনস্টিটিউশন ডিরেক্টলি বলেছে এবং প্রাইম মিনিস্টার যেহেতু বলেছে, তো কাজে এটা কিন্তু সঠিক উত্তর হবে না। সঠিক উত্তরটি হবে এখানে এটা 14 নম্বর আর্টিকেল, 19 নম্বর আর্টিকেল আর 21 নম্বর আর্টিকেল, এটাকে ট্রিনিটি বলা হয়। যে কোনো দেখবে যখন কোর্টে যে কোনো মানে যখন কেস, যখন মানে অ্যাডভোকেটটা লড়াই করেন, তখন সবার আগে তাদের চেষ্টাই থাকে সেটা যে আর্টিকেল 14 নইলে আর্টিকেল 19 নাহলে আর্টিকেল 21 সাথে কিভাবে লিঙ্ক করা যায়, ওটাকে ফান্ডামেন্টাল রাইটস বানানো যায়, এবং কিভাবে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় কেসটাকে। তো জেনারেলি ওই রকম ভাবেই তারা কিন্তু দেখবে জিনিসগুলোকে অ্যানালাইজ করে। তো এটা এটা হবে ট্রিনিটি 14, যে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, আর হচ্ছে জীবনের নিরাপত্তার অধিকার। তো সাম্য, স্বাধীনতা, নিরাপত্তার কথা এখানে বলছে, তো এগুলো হবে সঠিক উত্তর। ঠিক আছে, 68-এ চলে আসো। 68 হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি, একাধিকবার জিজ্ঞেস করেছে, দিল্লি ইউনিভার্সিটিতে এখানে 2018 সালে দুবার জিজ্ঞেস করেছে, তোমরা জানো, এগুলো সলভ করানো হয়েছে। নেটে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে, এটা তোমরা জানো। তোমাদের আমি শর্ট ফর্মও বলে দিয়েছিলাম যে সিজেআই কে আমরা জেনারেলি বলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলেও সে পাকিস্তানের কথা বলছে। তাহলে সিজেআই বলতে এখানে কি বোঝাবো আমরা? চেন আপ। সি, জে ফর হচ্ছে এখানে ঝিলাম, আই ফর হচ্ছে ইন্দাস। তো এগুলো এগুলো তাহলে কার দিকে যাবে? এগুলো হচ্ছে কিন্তু আমাদের সিজিআইটা যাবে পাকিস্তানের দিকে। বাকি যেগুলো থাকবে তাহলে হচ্ছে বিআরএস, যেটা বিআরএস বলেছিলাম, তো বিআরএস ফর সেটা হচ্ছে ইন্ডিয়ার। তো বিআরএস এর উপর এক্সক্লুসিভ রাইটস রয়েছে কিন্তু ইন্ডিয়ার। বিআরএস মানে হচ্ছে বিয়াস, রাভি আর হচ্ছে সুতলেজ। তো এগুলো হবে কিন্তু আমাদের ইন্ডিয়ার এগুলোর উপর কিন্তু এক্সক্লুসিভ রাইটস আছে। সো এগুলো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ 2, 3, 5 হয়ে যাবে। এগুলো তোমাদের পড়াতে গিয়েই বলেছি, এগুলো তোমাদের স্ট্রেট ফরওয়ার্ড ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস পড়াতে গিয়েই তোমাদের এগুলো বলেছিলাম। 69 দেখো এখানে কি বলছে। 69 এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কনস্টিটিউশনাল অর পোস্ট অর অফিস। তো এগুলো সবই তোমরা অ্যাটর্নি জেনারেলের, তোমরা জানো যে এটা লেখা আছে সংবিধানে, অ্যাডভোকেট জেনারেলেরও কথা লেখা আছে, এটা রাজ্যের মুখ্য প্রবক্তা বলতে পারো তিনি। কম্পিউটার অডিটর জেনারেলের কথা আছে, তোমরা জানো যে যিনি মহাগণনা পরীক্ষক যাকে বলা হয়, এগুলো আছে আমরা জানি। অ্যাটর্নি জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে প্রবক্তা, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের হচ্ছে প্রবক্তা, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে এখানে মহাগণনা নিয়ন্ত্রক পরীক্ষক, হিসাবপাতিগুলো ইনি করেন, কিন্তু এটার উল্লেখ কোথাও নেই। এগুলো পরবর্তীকালে নতুন করে এগুলো কিন্তু এক্সট্রা তৈরি করা হয়েছে। সো কনস্টিটিউশন এগুলোর কিন্তু কোনো মূল্য নেই, এগুলো জায়গা নেই। সো এটা হবে, আমরা জানি এগুলো লাড্ডু কোয়েশ্চেন্স হয়ে যায়। চলে আসো এরপরে, হু অ্যামং দ্য ফলোইং থিঙ্কার্স ইজ দ্য কি অ্যাডভোকেট অফ মাল্টিকালচারালিজম। আর নতুন করে বলার কিছু নেই, জামিয়া মিল্লিয়াতে একাধিকবার জিজ্ঞেস করেছে। তাছাড়াও তোমাদের মাল্টিকালচারালিজম পড়াতে গিয়েও আমি বলেছি, ধরে ধরে পড়ানো হয়েছে বিকু পারেকের কথা, কিন্তু বাকি কেউ কিন্তু এখানে এই কি থিঙ্কার্সের মধ্যে আসেও না, এবং আমরা এটাও জানি না যে তারা আসলে মাল্টিকালচারালিস্ট কিনা। তো কিন্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে বিকু পারেক। তো এই বিকু পারেক চোখ বন্ধ করে দিয়ে করে আসলেই কিন্তু এটা হয়ে যায়, তোমরা এটা জানো। সো এগুলো 71 নম্বর কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। পলিটিক্যাল পার্টিসিপেশন অ্যাজ আ ইনভলভমেন্ট অফ দ্য মেম্বার সোসাইটি ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। এটা বোধহয় তোমাদের আমি সলভও করিয়েছিলাম, কোয়েশ্চেনটা আমি খুঁজে পেলাম না, কিন্তু আমার মনে পড়ছে যতদূর যে আমি এটা তোমাদের সলভ করিয়েছিলাম যখন স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ আমি তোমাদের পড়ালাম, তখনই এটা বোধহয় সলভ হয়েছিল। সো এটা গ্যাব্রিয়েল অ্যালমন্ট এবং জিবি পাওয়েলের এটা হচ্ছে কিন্তু একটা কিন্তু কাজ। সো এটা দেখে নিও। চলে আসো এখানে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ প্রিন্সিপাল অফ পঞ্চশীল নিয়ে একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, তারপরেও দেখলাম তোমরা অনেকে ভুল করেছো। কেন ভুল করেছো, কিভাবে ভুল করেছো বুঝতে পারছি না। এটা তো তোমরা জানো যে তার মানে বেসিক আইডিয়াটি তোমাদের ক্লিয়ার নয়। ক্লাসে একাধিকবার বলা হয়েছিল, যদিও অনেকে তোমরা তখন জয়েনও করনি, যারা লেটেস্ট ভুল করেছো তারা তখন জয়েন করনি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেটে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছিল 20 সালে, কেরলে জিজ্ঞেস করেছে 20 সালে। তো এগুলো মানে ভুল হওয়ার কথা নয়। আর পিওয়াইকিউ গুলো তো তোমাদের সলভ করতে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেটের, তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে ডি নাম্বারটা, ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট হবে। বাকি তিনটে কিন্তু হয়, বাকি আরো দুটো আছে যদিও। 73 নাম্বার দেখো, 73 কি বলছে, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইনক্রিমেন্টালিজম। তোমাদের এখানে ইউনিট 9 এ ডিসিশন মেকিং অ্যাপ্রোচ পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম এটা হার্বার্ট সাইমন ডিসিশন মেকিং এর সাথে জড়িত, কিন্তু ওনারই আইডিয়াটাকে এক্সটেন্ড করেছিলেন চার্লস লিন্ডব্লুম, ইনক্রিমেন্টাল মডেল বলেছিলেন।
তো এটা তোমরা জানো, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স 2015 সালে সেটে এসেছে, 2017 সালে সেটে এসেছে, নেটে এসেছে 2020 সালে। আর নতুন করে কি বলবো। দ্য ফাদার অফ ইন্টারন্যাশনাল ল ইজ একাধিকবার জিজ্ঞেস করেছে, কেরলে এসেছে, দুইবারই এসেছে কেরলে, তোমাদের সলভ করতে বলেছিলাম লয়ের কোয়েশ্চেন্স গুলো, সেখানেই কিন্তু ছিল। সো এটা 2022 সালে 2023 সালে বারবার জিজ্ঞেস করেছে কেরলে, এখানেই সেটা কিন্তু আবার তুলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটে। তো এটা হুগো গ্রোটিয়াস হবে। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ প্রমোটেড দ্য আইডিয়া অফ গ্রিন ইম্পেরিয়ালিজম। গ্রিন ইম্পেরিয়ালিজম তোমরা জানো যে বন্দনা শিবা, যদিও গ্রিন ইম্পেরিয়ালিজমের আইডিয়াটা অন্য কেউ কয়েন করেছিলেন, তিনি নয়, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এইখানে চারটে অপশনের মধ্যে ইনি হওয়া উচিত। ঠিক আছে, তো এখন দেখা যাক ওরা কি করে, এটাই নেবে আশা করি। সো এটাই হবে। তো বন্দনা শিবা হচ্ছে সঠিক উত্তর, তিনি হচ্ছেন একজন এনভায়রনমেন্টাল ফেমিনিস্ট। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ফেমিনিস্ট। তো এটা ভালো করে দেখো। এটা রিসেন্টলি বোধহয় আমাকে কিছুদিন আগে বোধহয় স্থাপিতাই বোধহয় ওভার ফোনে বলছিলে গ্রিন ইম্পেরিয়ালিজমের কথা, তুমি একটা ভিডিও দেখছিলে সেখানে। তো দেখো এটা তুলে দিয়েছে। 76 দেখো কি বলছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু পে অ্যান অফিসিয়াল ভিজিট টু ইসরায়েলিস। তো এটা নরেন্দ্র মোদী। জানো যে আমাদের এর আগে প্যালেস্তাইনের দিকে ঝুঁকে যাওয়ার একটা পলিসি ছিল, প্যালেস্তাইনকে সমর্থন করা বা একটা সাপোর্ট করার একটা পলিসি ছিল, কিন্তু প্যালেস্তাইন থেকে আমরা এখন ধীরে ধীরে মুভ করছি ইসরায়েলের দিকে। ইসরায়েলের সঙ্গে একটা ভালো রিলেশনস তৈরি হচ্ছে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ভালো রিলেশনস নেতানিয়াহুর, এবং আমরা জানি যে তিনি প্রথম প্রাইম মিনিস্টার যিনি ইসরায়েল ভিজিট করেছেন। তো এগুলো লেটেস্ট কিছু কোয়েশ্চেন্স, এগুলো তোমাদের বোধহয় বিভিন্ন সময় বোধহয় কথা প্রসঙ্গে বলা হয়েছে, আমি যতদূর মনে করতে পারছি। তারপরে দেখো এখানে কি বলছে, কনকারেন্ট লিস্টে কোনটা নেই, কনকারেন্ট লিস্ট কোনটা আছে। তো কনকারেন্ট লিস্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে ফরেস্ট, বাকিগুলো কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে আসে না। সো ভালো করে দেখে নিও, ফরেস্টটাই কনকারেন্ট লিস্টের মধ্যে আসে ইউনিট 7 শিডিউল 7-এ। 78 নাম্বার কোয়েশ্চেন্স, একাধিকবার পরীক্ষা জিজ্ঞেস করেছে, ওয়েস্ট বেঙ্গল সেটাই 2022 সালে জিজ্ঞেস করেছে, 2023 সালেই জিজ্ঞেস করেছে, স্যার ক্রিক ও গুজরাটেও জিজ্ঞেস করেছে, এবং এছাড়াও একাধিকবার আরো অন্যান্য পরীক্ষা জিজ্ঞেস করেছে। তো স্যার ক্রিক এটা ইন্ডিয়া পাকিস্তানের একটা মধ্যে ডিসপিউট, তোমরা জানো। তো এটা ভালো করে দেখে নিও, এটা গুজরাটে তোমরা পাবে এই রিজিয়ন্সটা, গুজরাটে স্যার ক্রিক ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, তো গুজরাটের এই রিজিয়ন্সটাকে নিয়ে এটা একটা ডিসপিউট। হু অ্যামং দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যান অ্যানার্কিস্ট। তো অ্যানার্কিজম সম্পর্কে তোমাদের পড়ালাম, দেখো কাজে লেগে গেল। অ্যানার্কিস্টদের সম্পর্কে জিজ্ঞেস করেছো, তো অ্যানার্কিস্ট তো তোমাদের ওখানে লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেখানে দেখো বাকুনিন ছিল, ক্রোপটকিন ছিল, প্রুধো ছিল, কিন্তু হেগেল কোনো রকমভাবে অ্যানার্কিস্ট নয়। ঠিক আছে, হেগেল নয়। অ্যানার্কিস্টদের মধ্যে যদি গান্ধীর নাম দিত, অ্যানার্কিস্টদের মধ্যে যদি আবার নজিকের নাম দিত তাহলে হতো, কিন্তু হেগেল কোনো রকমভাবে অ্যানার্কিস্ট নয়। তো বাকি তিনটে এখানে তো অলরেডি কমন পেয়ে গেছো, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। 80 নাম্বার দেখো কি বলছে, দ্য পোস্ট কলোনিয়াল ক্রিটিক অফ ওয়েস্টার্ন এনলাইটেনমেন্ট ওয়াজ ডেভেলপড বাই। তো এখানে ওয়েস্টার্ন এনলাইটেনমেন্টের ক্রিটিক হচ্ছে এডওয়ার্ড সাইড, কারণ ওয়েস্টার্ন এনলাইটেনমেন্টের ক্রিটিক, পোস্ট কলোনিয়াল ক্রিটিক সরি, উত্তর ঔপনিবেশিক যিনি হচ্ছেন সমালোচক, পশ্চিমী যে জ্ঞানের জ্ঞানদীপ্ত যুগ, সেই যুগের বা উন্নতি, তার হচ্ছে উত্তর ঔপনিবেশিক হচ্ছে সমালোচক ছিলেন হচ্ছে এডওয়ার্ড সাইড। এডওয়ার্ড সাইডে তোমরা জানো ওরিয়েন্টালিজম যখন তার লিখলেন তিনি, তখন থেকে পোস্ট কলোনিয়াল ডিসকোর্সটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলো, এবং তারপর থেকে একে একে আরো অনেক থিঙ্কার সেখানে বেরিয়ে এসেছে। এবং আমরা জানি যে তার মধ্যে ফ্রান্স ফ্যাননকে যখন আমাদের পড়ানো হয়, গান্ধীজিকে পড়ানো হচ্ছে, তো এদেরকে আমাদেরকে পড়ানো হচ্ছে, এরা হচ্ছে পোস্ট কলোনিয়াল থিঙ্কার হিসেবে কনসিডার হন। তারপরে এখানে চলে আসো যে হোয়াট সার্ভ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ জুডিশিয়াল কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ। তো ইউনিট 10 এর কোয়েশ্চেন, সেটা ইউনিট 10-এই এখানে এই কন্ট্রোলের পার্টগুলো রয়েছে, জুডিশিয়াল কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বা লেজিসলেটিভ কন্ট্রোল, এগুলো সবই রয়েছে, একে অপরের উপর কে কিভাবে কন্ট্রোল করছে। তো ম্যান্ডামাসটা হবে কন্ট্রোল, কারণ বিচারপতিরা এই ম্যান্ডামাস মানে হচ্ছে কি, ম্যান্ডামাস মানে হচ্ছে যে এক প্রকার ডিউটি পালন করতে তাদেরকে নির্দেশ দেয়, তাদেরকে না, অফিসিয়াল স্টাফদেরকে, অর্থাৎ সরকারি কর্মী যারা একেবারেই পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে পঞ্চায়েতে একেবারে যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে, তো তাদেরকে আদেশ করে যে তোমরা তোমার নিজের দায়িত্বটা ঠিক করে পালন করো। তো ম্যান্ডামাসের মধ্যে দিয়ে কি করে, ওরা যদি ঠিকঠাকভাবে যদি কাজ না করে এক্সিকিউটিভ, তো তাহলে ঠিকঠাকভাবে কাজ করার জন্য এটা ব্যবহার করে। তো ম্যান্ডামাস, এটাও দেখলাম তোমরা অনেকে ভুল করে এসেছো, এগুলো তো সাধারণ বিষয় হয়ে যায়, ধরে ধরে বোঝানো হয়েছিল তোমাদের এগুলো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ দ্য ইউনিয়ন অফ স্টেট, যেটা হবে 1 নম্বর আর্টিকেলে এটা ছিল, তোমরা জানো একাধিকবার পরীক্ষা জিজ্ঞেস করেছে, 2020, 2002, 2024 সালে স্লেটেই 2024 সালে জিজ্ঞেস করেছে, এইবারই কিছুদিন আগেই তোমরা দেখলে। সো এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস হয়ে যাবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ইন ইন্ডিয়া রিলেটস টু। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস অফ ইন্ডিয়া, এটা নতুন করে কি বলবে, একবারে পাতি কোয়েশ্চেন্স, লাড্ডু কোয়েশ্চেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করাতে গিয়ে তোমাদের এটা বলেছিলাম। নতুন করে কি হচ্ছে দেখতেই পাচ্ছ যে সব এই মতুয়াদের নাগরিকত্ব দেবে বলে দেখবে সংবিধান সংশোধন করলো। সো এটাই সঠিক উত্তর হবে, সি নাম্বারটা। 84 নাম্বার দেখো কি বলছে, দ্য ভিউ দ্যাট দেয়ার আর নো রিলেশনস অফ পাওয়ার উইথাউট রেসিস্টেন্স ইজ প্রপাউন্ডেড বাই।
তো এটা অনেকে তোমরা মর্গেনথাউ করেছো বা অনেক কিছু করেছো, এটা হচ্ছে ফুকো হবে। এখানে যখনই পাওয়ারের সাথে রেসিস্টেন্সের কথা বলবে তখন চোখ বন্ধ করে এখানে কিন্তু ফুকো করে আসবে। এখানে কিন্তু তোমরা পাওয়ার আছে দেখে অনেকে মর্গেনথাউ করে এসেছো যে তিনি পাওয়ারের যেহেতু কথা বলেছিলেন, কিন্তু তিনি হবেন না, রেসিস্টেন্সের কথা বলেছেন যেহেতু, তো এখানে ফুকো হবে। তো পাওয়ার এখানে নলেজের কথা বলেছেন, সেই সমস্ত বিষয়গুলোর এখানে আসবে। সো এটা কিন্তু একটা সহজ প্রশ্ন হয়ে যায়, একটু ব্রেনটা খাটালেই সহজ প্রশ্ন হয়ে যায়। তো এই আর কি। 85 নম্বর দেখো এখানে কি বলছে, কেসি হোয়ার তার যখন তিনি ওই ফেডারেল সিস্টেমকে যখন তিনি জাজ করছেন তখন তার বেস হিসেবে কোন দেশের ফেডারেল সিস্টেমটিকে তিনি ধার করেছেন বা বেস হিসেবে নিয়েছেন কোন দেশের পলিটিক্যাল সিস্টেমটিকে। তো এটা আমরা জানি আমেরিকান পলিটিক্যাল সিস্টেম বা আমেরিকান ফেডারেল সিস্টেম, এবং কোয়েশ্চেন্সটি একাধিকবার পরীক্ষায় এসেছে। লেটেস্ট কোয়েশ্চেন দেখো এটা 2023 সালেই এসেছে। তো দেখতে পাচ্ছ তো 2023 সালে বোধহয় দুটো কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করছে, তাই না? এছাড়াও এটা 2012 সালেও কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল নেটে। তো এগুলো লাড্ডু কোয়েশ্চেন্স হয়ে যায়, এগুলো সবই কমন। চলে আসো এখানে পেসা। পেসা তো একাধিকবার পরীক্ষায় এসেছে, 2022 সাল থেকে আমি তুলে দিয়েছি যে 2022 সালে ওয়েস্ট বেঙ্গল সেটাই এটা এসেছে। যদি এইরকম ভাবে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেনি, কিন্তু কোটেশন ইয়েস মানে কোয়েশ্চেন্সের মধ্যে এটা ছিল, পুরো ফুল ফর্মটা প্রথমে ছিল, তারপরে ব্র্যাকেটে পেশা লেখা ছিল। সো এইরকম ভাবে এটা একাধিকবার এসেছে, তো কাজে এগুলো ভুল হওয়ার কথা নয়, এটা বি নাম্বারটাই ঠিক। 87 নাম্বার দেখো কি বলছে, ইন্ডিয়ান আগ্রারিয়ান ইকোনমি ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ বুলক কাট ক্যাপিটালিজম। রুডলফ অ্যান্ড রুডলফ কিছুদিন আগে সলভ করালাম, সেখানে তোমরা পেয়েছো। 2022 সালে ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে, 2012 সালে নেটে এসেছে। তো বা দেখতেই পাচ্ছ এটা রুডলফ অ্যান্ড রুডলফ বুলক কাট ক্যাপিটালিজমের কথা বলেছে। এক্সামিন দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মিডিয়া। মিডিয়া নিয়ে ওই কোয়েশ্চেন্সটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, কোথাও দাড়ি কমারও চেঞ্জ করেনি তারা, একদম টুকে দিয়েছে। 2018 সালের কোয়েশ্চেন্স, নেটের 2018 সালে এসেছিল, টুকে দিয়েছে। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 1 2 4। 1 2 4 হবে, কারণ যেহেতু টুকে দিয়েছে, তো কাজেই টুকে দেওয়ার উত্তরই তাদের আশা করি দেবে তারা। তো এটা 1 2 4 হচ্ছে সঠিক উত্তর হবে। 89 দেখো কি বলছে, ইলিবারাল ডেমোক্রেসি ইজ নট কম্প্যাটিবল উইথ। তো এটা সিভিল রাইটস হওয়া উচিত আমার মতে, কম্প্যাটিবল নয় হচ্ছে, কারণ ইলিবারাল ডেমোক্রেসি মানে হচ্ছে যে ডেমোক্রেটিক যে সমস্ত প্র্যাকটিসগুলো সেগুলো তারা লুকানোর চেষ্টা করে। তো এটা সিভিল রাইটসের যে প্র্যাকটিসটা সেটাই তো লুকানোর চেষ্টা করবে। বাকিগুলো সেখানে কিন্তু যায়, ইলেকশনস, ক্যারিজমেটিক লিডারশিপ, পপুলিজম, এগুলো পরে কোনো সময় পেলে এগুলো তোমাদের বোঝাবো। ইলিবারাল ডেমোক্রেসি সম্ভবত এটা ফারিদ জাকারিয়ার একটা আর্গুমেন্ট আছে, সেখানে তোমরা এগুলো পাবে। তো এটা সিভিল রাইটসটাই আমার মতে হওয়া উচিত। ঠিক আছে, দেখা যাক আনসারটা কি দেয়। তো এটা হচ্ছে 89 নম্বর কোয়েশ্চেন আমার মতে বি। 90 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, এটা অলরেডি 2022 সালে কেরলে এসেছে, মহারাষ্ট্রে রাজস্থানে 2020-তে এসেছে, প্রেসিডেন্সিতে 2017 সালে এসেছে। সো লাড্ডু হয়ে যায় এটা। তোমরা জানো যে এটা ইমাজিন কমিউনিটির কথা কে বলেছে, একাধিকবার চর্চা করেছি, ন্যাশনালিজমের আলোচনা, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পার্থ চ্যাটার্জি পড়াতে গিয়েও তোমাদের বলছিলাম, পার্থ চ্যাটার্জি এনআরই আইডিয়াটাকে ক্রিটিসাইজ করে হুস ইমাজিন কমিউনিটির আইডিয়া দিয়েছেন। সো বেনেডিক্ট অ্যান্ডারসন ইজ দ্য রাইট আনসার। 91 দেখো কি বলছে, দ্য মেজর আর্গুমেন্ট অফ নিও লিবারালিজম অফ কেনেথ ওয়ালস ইজ দ্যাট। তো এটা তোমরা জানো যে নিও রিয়েলিজম কি করে, নিও রিয়েলিজম আমরা জানি যে কেনেথ ওয়ালজের হাত ধরে এটা উৎপত্তিটা লাভ করলো, এবং তিনি স্টেটগুলোর থেকে স্ট্রাকচারটার উপর বেশি ফোকাস করলেন। তো এগুলো সাধারণ বিষয়, রিয়েলিজম পড়াতে গিয়ে একাধিকবার এগুলো বলেছি, এবং এটা নেটেও কিন্তু পিওয়াইকিউতে ছিল, দেখো 2012 সালের নেটে কিন্তু এসে গেছে অলরেডি। 92 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ মেনশন বাই গান্ধী। তো গান্ধী, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ মেনশন বাই গান্ধী, তো গান্ধী আমরা সত্যাগ্রহ, আর কি হবে, সত্যাগ্রহের ধারণা। তো লাড্ডু কোয়েশ্চেন্স 2020 সালে সেটাই এসে গেছে, যদিও সেটে মানে এটা বোধহয় 50 বার তোমরা পাবে সত্যাগ্রহের কনসেপ্টটা। তো এগুলো সহজ সোজা সাপটা উত্তর, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছে, আমরা এগুলো জানি। 93 নাম্বার দিকে তাকাও কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। এটা হবে এখানে ট্রু হচ্ছে, সিভিল সোসাইটি কম্প্রাইজেস অল দ্য নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস উইথিন আ সোসাইটি। যে একটা সমাজের মধ্যে অন্যান্য যে সমস্ত বেসরকারি সংগঠনগুলো আছে সেগুলোকে নিয়ে নাগরিক সমাজ, সেগুলোকে নিয়ে হচ্ছে নাগরিক সমাজ। তো এটা হবে সঠিক উত্তর। তো এটা একটা নতুন কোয়েশ্চেন্স ফর্মুলেট করেছে তারা, তো ভালো করে দেখে নিও, এটা বি নাম্বারটাই কিন্তু রাইট আনসার। 94 দেখো কি বলছে, দ্য ট্রায়াডিক মডেল অফ গভর্নেন্স রেফার্স টু। অনেকে তোমরা এখানে করেছো কি দ্য স্টেট, মার্কেট অ্যান্ড সিভিল সোসাইটি, কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে যখন গভর্নেন্সের কথা বলেছে তখন এই গভর্নেন্সের বিষয়টা এখানে আমার মনে হচ্ছে যে মডেল বলেছে। তো মডেল এখানে হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডাব্লিউটিও, এটাও হতে পারে। আমার এ এবং সি এর মধ্যে একটা কিন্তু কনফিউশন আছে, আমি এটা কোথাও আগে কখনো এইরকম স্ট্রেট ফরওয়ার্ড পাইনি, বাট আমার এই দুটোর মধ্যেই কনফিউশন আছে। আমি এখানে গভর্নেন্সের যেহেতু কথা বলেছে, আমি এখানে কিন্তু এ নাম্বারটাকেই ঠিক ধরবো, কারণ গভর্নেন্স রিলেটেড অনেক তারা কিন্তু সুপারিশ করে থাকে, এবং সরকারগুলো সেই রকম ভাবে সেই পলিসি তাদের নিজেদের দেশে কিন্তু চেঞ্জ করে, যেমন গুড গভর্নেন্স পলিসিগুলো সেখান থেকে এসেছে। হ্যাঁ, গভর্নমেন্ট টু সিটিজেন্সের যে পলিসিগুলো সেখান থেকে এসেছে, অর্থাৎ এই ইনস্টিটিউশনগুলো থেকেই আসা। তো এরাই বেসিক্যালি কি করে, এখন গোটা বিশ্বের যে অর্থনীতি সেটাকে ডমিনেট করছে বা কন্ট্রোল করছে। তো এই কারণে আমি বলবো যে এটা সঠিক উত্তর এটা হওয়া উচিত, যদি ভাবনাগতভাবে আমার,
কিন্তু কোথাও আমি পড়িনি এটা, কিন্তু দেখা যাক সঠিক উত্তর কি দেয়। তোমরা এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক করতে পারো, ঠিক নিতে পারো আপাতত, বাট আমি বলবো এটাই 1 নম্বরটাই ঠিক হওয়া উচিত। 95 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে দেখো, এটা একটা নতুন কোয়েশ্চেন্স ফ্রেম করেছে, যদিও সহজ কোয়েশ্চেন্স। এটা বলছে অ্যানালিসিস অফ দ্য ইন্টারফেস বিটুইন সোসাইটি অ্যান্ড পলিটিক্স হবে। এটা পলিটিক্যাল সোশ্যালজি, সোশ্যোলজি বলতে কি বোঝায়? সো এটা হচ্ছে ইন্টারফেস বিটুইন সোসাইটি অ্যান্ড পলিটিক্স, এটাই হবে পলিটিক্যাল সোশ্যোলজির মূল বিষয়। এটা ইউনিট 4 থেকে দিয়েছে। 96 নাম্বার দেখো কি বলছে, দ্য থিওরি অফ প্রিজম্যাটিক সোসাইটি, ইউনিট 9 নাম্বার কোয়েশ্চেন, ইউনিট 9 এর কোয়েশ্চেন্স। একাধিকবার আমরা এগুলো চর্চা করেছি, গুজরাট সেটের লেটেস্ট কোয়েশ্চেন 2013 সালে জিজ্ঞেস করেছে। তো স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ মনে করে দেখো, সেখানে তোমাদের ইয়ের কথা বলছিলাম, কি স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ নামটা ভুলছি, উনি নিয়ে এসেছিলেন প্রথমে, তারপর তার কাছ থেকে তিনি ধার করলেন ম্যাক্স ওয়েবার, সেটাকে কিন্তু ধার করে নিয়ে আসলেন, সরি ম্যাক্স ওয়েবার তো না, ফ্রেডরিক্স ধার করে নিয়ে আসলেন। এটার নামটা আমি ভুলছি। মরিস জোনস। হ্যাঁ হ্যাঁ, মরিস জোনস না না না, ট্যালকট পার্সন, ট্যালকট পার্সন, ট্যালকট পার্সনের ধারণা ছিল এটা, ঠিক আছে, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ওখান থেকে তিনি ধার করে নিয়ে আসলেন এই ফ্রেডরিক্স। এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে, এটা হবে। এগুলো দেখবে পিওয়াই কিউতে আছে, এগুলো চর্চা, এগুলো সব সলভ করাতে গিয়ে তোমাদের এগুলো বলেছি, ভালো করে দেখে নিও পিওয়াই কিউ গুলো। 97 দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। এটা হচ্ছে কি মেকিয়াভেলি স্পাউসড রিপাবলিকান নোশন অফ লিবার্টি। এটা যদিও পিওয়াই কিউর ইকুয়েশনস, এখানে আমি লিখতে ভুলে গেলাম বোধহয়, পিওয়াই কিউতেই এসেছে এটা। তো এটা হবে হবস ইন্ট্রোডিউস লিবার্টি প্রাইমারিলি ইন পজিটিভ টার্মস, না এটা হবে না, এটা হবে কি নেগেটিভ টার্মসে হবে। তো এটা হচ্ছে উল্টোটা বলেছে। তো যেহেতু উল্টোটা বলেছে, এই লিবার্টি নিয়ে একটা কোয়েশ্চেন কিন্তু রিসেন্টলি করেছিল, সেখানেই তোমরা দেখবে যে এই স্টেটমেন্টটা ছিল। সো তখন নেগেটিভ ছিল, এখানে দিয়েছে পজিটিভ, উল্টে দিয়েছে। তো আমি কোয়েশ্চেনটা খুঁজে পেলাম না, সার্চ করলাম অনেক, হয়তো মিসিং আছে এখন ওটা। তো এটা মোটামুটি দেখবে পিওয়াই কিউরি কোয়েশ্চেন্স, মানে এই 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 এটা এই সেকেন্ড লাইনটা পিওয়াই কিউরি কোয়েশ্চেন্স। তো এই কারণে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 98 নাম্বার দেখো কি বলছে, হুইচ কান্ট্রি এক্সাম্পলিফাইস টোটালিটারিয়ানিজম টুডে। তো এটা কোরিয়া হবে, রিপাবলিকান অফ কোরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ কোরিয়া, অর্থাৎ নর্থ কোরিয়ার কথা বলছে। নর্থ কোরিয়া কিন্তু সেখানে নির্বাচন হয়, সেখানে তারাও কিন্তু ডেমোক্রেটিক, তারাও কিন্তু রিপাবলিক, এবং হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের তারা কিন্তু স্বৈরতান্ত্রিক শাসন সেখানে চলছে, যে যেখানে তাদের কিম জং উন যা বলছে সেটাই হচ্ছে, এর বাইরে কিন্তু কিছু হয় না। সো এগুলো আমরা দেখতে পাচ্ছি, যদিও সেটা করেই তিনি এক প্রকার এখনকার দিনে, যেমন বলা আছে রিসেন্টলি বোধহয় গতকাল বা পরশু একটা রিপোর্ট বেরিয়েছে ওয়েস্টে, সেই রিপোর্ট বলছে যে গোটা বিশ্বের 5টা বোধহয় প্রথম 10টা বোধহয় শক্তিধর রাষ্ট্রের তালিকা বের করেছে, সেখানে কিন্তু এই 5 বা 6 নম্বরে কিন্তু এই কোরিয়ার নাম আছে কিন্তু। সো খুব গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যেভাবে সে এখন দর কষাকষি জায়গায় চলে আসছে, বা দর কষছে, যেভাবে সে এখন ফোর্স করছে দর কষাকষি জায়গায়, মানে তাকে নিয়ে দর কষাকষি করাচ্ছে সে গোটা আমেরিকা বা অন্যান্য এরকম বড় বড় দেশগুলোকে। তো কাজে একটা পাওয়ারফুল দেশ হয়ে যাচ্ছে, আর এটা করতেই পারছে, বুঝতেই পারছো যে কারণ নিউক্লিয়ার আগে তৈরি করছে বলে, নিউক্লিয়ার দিয়ে ভয় দেখাচ্ছে। আমেরিকা যেভাবে হয়েছে বড় লোক, ঠিক সে একই রকম ভাবে, যে আমেরিকা মানুষকে নিউক্লিয়ারের ভয় দেখিয়েছে, তো ওটাই একই বা তাদের বড় হওয়ার অস্ত্র, বড় হওয়ার রাস্তা। তো এরাও ঠিক ওটাই করছে, যে নিউক্লিয়ার ডেভেলপ করো, তারপর ধীরে ধীরে ওরাই কম্প্রোমাইজ করতে বাধ্য হবে। তো এই হচ্ছে বিষয়টা। যেমন বাংলাদেশও এখন দেখবে ওটাই করছে, বাংলাদেশও দেখবে রিসেন্টলি কি বলছে, যে পাকিস্তানের কাছ থেকে তারা নিউক্লিয়ার নিয়ে আসবে, বা পাকিস্তান নিজে গিয়ে ওখানে বলছে যে পাকিস্তানের নিউক্লিয়ার তো আর পাকিস্তানের না, সেটা বাংলাদেশেরও, বাংলাদেশ চাইলে ব্যবহার করতে পারে। তো বুঝতেই পারছো যে এটা করে তারা কি করছে, এক প্রকার আমাদেরকে সিকিউরিটি থ্রেট দিচ্ছে, দিয়ে এক প্রকার আমাদেরকে আর কি নতুন রকম ভাবে দর কষাকষি জায়গা টেনে নিয়ে আসার চেষ্টা করছে, যে আমরা মানে আমাদের সাথে আবার নতুন করে বার্গেইন করছে। তো এটা এক প্রকার মানে কতটা লাভ হবে ক্ষতি হবে আমি জানি না, কিন্তু এক প্রকার ঠিক আছে, এটা এইরকম ভাবে অনেকগুলো দেশ করে থাকে, তাদের নিজেদের ডেভেলপমেন্টটা তারা করছে আজকাল। সো ঠিক আছে, এটা যাই হোক। 99 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে অড ইভেন আউট করতে বলেছে, ফাইন্ড আউট দ্য অড ওয়ান আউট। তো এটা হবে আদিল, ইডি আমিন, দাদা ওমি, এরা প্রত্যেকেই হচ্ছে, ইনি বাদে প্রত্যেকেই হচ্ছে ন্যাশনাল ফাইটার্স ছিলেন, কিন্তু ইনি ছিলেন না। প্রত্যেকেই দেখবে সেখানে ওই প্যান আফ্রিকানিজমের কথা বলেছেন, বাট এনার আইডিয়াটা একটুখানি ব্লার পেলাম। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটাই হওয়া উচিত, সি নাম্বারটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। 100 নম্বর কোয়েশ্চেন দেখো, এটা তোমরা অনেকেই ভুল করে এসেছো, লাড্ডু কোয়েশ্চেন্স কেন ভুল করলে বুঝতে পারলাম না। এখানে বলেছে দ্য অথরিটি টু ডিসাইড হোয়েদার আ ম্যাটার ফল আন্ডার রেসিডিউরি পাওয়ার্স অর নট রেস্ট উইথ। তো এটা কেন এটা ভুল হলো তোমাদের, তোমরা অনেকে এটা প্রেসিডেন্ট করেছো, আসলে প্রেসিডেন্ট তো নিজেই এক্সিকিউটিভ। তো প্রেসিডেন্ট নিজেই যদি এক্সিকিউটিভ, মানে কনস্টিটিউশনাল এক্সিকিউটিভ যদি হন, তো তিনি কি সবকিছু ডিসাইড করতে পারেন না, এটা তখন থার্ড পার্টির মাধ্যমে ডিসাইড হবে। রেসিডিউরি পাওয়ার্সের প্রসঙ্গ যখন আসবে, তখন সেটা বিচারপতিরা ডিসাইড করবে, বিচারপতিরা। এবং বিচারপতি তোমরা জানো যে তারা হচ্ছে সংবিধানের অভিভাবক। তো সংবিধানের মধ্যে থেকেই যদি, বা দেশের মধ্যে ওই ধরনের কোনো যদি নতুন সিচুয়েশন তৈরি হয়, যেটা হয়তো ফেডারেল স্ট্রাকচারে ভাগাভাগি করতে হবে,
তো তখন সেই ভাগাভাগিটা কে করবে? সেটা কি নিজেই প্রেসিডেন্ট, নিজে এক্সিকিউটিভ হেড হয়ে কি সেটা করতে পারে? না, করতে পারে না। তো তখন এই অধিকারটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসেবে। তো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসেবে এই অধিকারটা দেওয়া হয়েছে, এবং সেই অধিকারেই তিনি কিন্তু এই রেসিডিউরি পাওয়ার্সটা কার কাছে কতটা যাবে, কে পাবে কে পাবে না, সেটা কিন্তু তিনি ডিসাইড করেন। সো এটা সুপ্রিম কোর্ট এটার সঠিক উত্তর হবে। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে প্রচুর প্রশ্ন দেখতেই পেলে, সবই প্রায় এখানে মোটামুটি ধরে নাও যে আমি তো দেখতেই পেলাম বোধহয় নাই, মোটামুটি ধরে নাও 75% কোয়েশ্চেন্স তো কমনই দেখতে পেলাম, পিওয়াইকিউ সব 75% কোয়েশ্চেন্স আমি পিওয়াইকিউ দেখতে পেলাম। তো কাজেই পিওয়াইকিউ গুলো, এবং দেখলে পিওয়াইকিউ মানে সব পিওয়াইকিউ নয়, তোমাদের বারবার বলছিলাম না পরীক্ষার আগেও তোমরা জিজ্ঞেস করলে অনেকে যে স্যার কোন পিওয়াইকিউ গুলো সলভ করবো, তোমাদের কি বললাম যে সবার আগে ওয়েস্ট বেঙ্গল সেট ইউনিট ওয়াইজ আগে ওয়েস্ট বেঙ্গল সেট সলভ করো, যাতে মাথায় রাখবে, মাথায় থাকবে ভালোভাবে। ইউনিট ওয়াইজ হয়ে গেলে তখন ইয়ার ওয়াইজ করো, এটাও বলেছিলাম। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল সেট করতে বলেছিলাম, তারপর বলেছিলাম নেটের কথা, দেখতে পাচ্ছ নেট থেকে কত দিয়েছে। তারপরে বলেছিলাম জম্মু কাশ্মীর আর গুজরাট। তো জম্মু কাশ্মীর থেকে এখানে আরো ছিল, দিলেই দিতে পারতাম, আমি দিইনি, কিন্তু আমি গুজরাটটাই দিলাম। কেন? কারণ বুঝতেই পারছো যে এখন একটা ডমিনেশন আছে এখন গুজরাটের। তো এই আর কি। গুজরাট জম্মু কাশ্মীরেরটা তোমাদের বলেছিলাম যে গতবার যে কোয়েশ্চেন্স হয়েছিল 2022 সালে, সেটা 2023 সালের কোয়েশ্চেন্স বোধ হয়, 22 সালের কোয়েশ্চেন্স সেখান থেকে হুবহু 22টা বা 23টা তুলে দিয়েছিল। তো সেই কারণে তোমাদের বলেছিলাম যে জম্মু কাশ্মীরের কোয়েশ্চেন্স গুলো পারলে দেখে নিও। বাট দেখো, নেটের কোয়েশ্চেন্স কিন্তু ওভারঅল সবসময় কিন্তু কমন আসে। কেন? কারণ যারা পরীক্ষার কোয়েশ্চেন তৈরি করছে তারাও তো নেট পরীক্ষা পাস করেছেন কোনো একটা সময়। তো তারা যখন নেট পরীক্ষা পাস করেছেন কোনো একটা সময়, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে তাদের কাছে বই আছে। তো তারা যখন কোয়েশ্চেন তৈরি করছেন তখন ওই পাতি বইগুলো উল্টাচ্ছে আর ওই কপি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, এটাই করে। সো এইরকম ভাবে তোমাদের নেটের কোয়েশ্চেন্স গুলো কিন্তু কমন পাওয়ার একটা জায়গা থেকে যায়। তো দেখতেই পেলে কতগুলো কোয়েশ্চেন্স কমন। এবার বলো কার কতটা স্কোর হলো শুনি। স্থাপিতার কটা হলো, দীপিকার কটা হলো, শ্রেয়ার কটা হলো, সবারই বলো কটা হলো। আমার 66। হ্যাঁ, 66। এত কম? এখানে তো তোমার তো 75টা পার হয়ে যাওয়া উচিত ছিল। আর বাকি স্থাপিতার কটা ঠিক হলো? ঠিক আছে, তাহলে একটা কোয়েশ্চেন এখানে থাকলো, একটা কোয়েশ্চেন এখানে থাকলো যেটা তোমাদের চ্যালেঞ্জ করার মতো আছে এখানে। ঠিক আছে, 76, F9 ইজ কারেক্ট। ওকে, তো 76 তো ভালো স্কোর। এটা এরকমই এরকমই হওয়া উচিত তোমাদের। ঠিক আছে, মানে সহজ কোয়েশ্চেন্স করেছে। আমি তোমাদের বারবার বলছিলাম পিওয়াইকিউ গুলো সলভ করো, তো দেখো যেভাবে আমি সাজিয়ে রেখেছি, টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ, ইয়ার ওয়াইজ যেভাবে সাজিয়ে রেখেছি, জাস্ট একবার শুধু খালি যদি করে যাও তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, এতেই হবে। যেভাবে পড়িয়েছে ওই মেটেরিয়ালস গুলো আর যেভাবে সাজিয়ে দিয়েছে আমি, তাতে আবার আর জানো তোমরা ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স কমনই আসে বা ইজি হয়, গভীরে কিছু যায় না। তো ভুল হওয়ার তো কথা নাই। কাট অফ কত হবে? কাট অফ কত হবে? কাট অফ ধরে নাও এখানে যদি মোটামুটি 70 কোয়েশ্চেন্স তো ইজিলি কমন পাওয়া যায়, তাও ধরলাম এবারে যে 64 যদি হয়, তো ধরে নাও জেনারেলের মোটামুটি, আমি জানি না লাস্ট টাইম, মনে নেই এখন আমার, আবার দেখতে হবে লাস্ট টাইম কত গেছিল। সো লাস্ট টাইমের থেকে ওই রকমই যাবে। লাস্ট টাইমের থেকে যে এবার খুব কঠিন হয়েছে তা নয়, সাধারণই হয়েছে, ওই আগের মানেরই হয়েছে, আগের মানের মতোই হবে। আমি দেখলাম না ওটা সময়ের অভাবে, আর ওটা দেখতে পেলাম না যে কাট অফ, তাহলে একটা একটা প্রেডিকশন করা যেতেই পারতো যে কত কাট অফ যেতে পারে। তো মোটামুটি তাও ধরে নাও যে 64 টোর যাবে, 64.5 এর কাছাকাছি, তোমরা জেনারেলদের জন্য বলছি, 64.5 তো যাবেই। বাকি তো ঠিক আছে, অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্টরা তো ঠিক আছে, নিচে নামবে অনেকটা, তো পাস করে যাবে। দেখা যাক কতজন পাস করছো। ঠিক আছে, বুঝতেই পারলে তাহলে নিজের, আমার আমার পড়ানোর স্টাইলটা বুঝতেই পারছো যে যারা এখন ভুল করেছো অনেকগুলো পরীক্ষার হলে গিয়ে, নিশ্চয়ই এই রিয়েলাইজেশনটা হয়েছে যে স্যার যা বলছে সবই পড়িয়েছে বা সলভ করিয়েছে, আলোচনা হয়েছে ক্লাসে। তো তোমরা যারা এতদিন জয়েন করোনি বা এখনো জয়েন করোনি, বাইরে আছো, নিশ্চয়ই এটা বুঝতেই পারছো যে খামতির জায়গাটা কোথায়, যে নিজে মাতব্বরি করে নিজের মতো করে পড়বে, টাকা বাঁচানোর চেষ্টা করবে। মানে আমি বলছি না আমার কাছেই পড়ো, কোথাও না কোথাও তোমার গাইডেন্স নিতেই হবে, তো টাকা দিয়েই করতে হবে, সেটাও কেউ দিব্যি দেয়নি। কেউ যদি তোমাকে ফ্রিতে করায় করো, কিন্তু কথাটা হচ্ছে প্রপার গাইডেন্স না নিয়ে যদি করো, তো হ্যাঁ পাস করবে, করবে না, কিন্তু যখন সবাই চাকরি পেয়ে যাবে তখন তুমি পাস করবে, বুড়ো বয়সে গিয়ে পাস করবে, তখন তোমাকে কেউ পাত্তাও দেবে না আর। তো ওই 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 কনসেপ্টটা এখানে এসে দাঁড়িয়ে যাবে। তো এটা না হওয়াই ভালো, যত তাড়াতাড়ি করতে পারবে ভালো। ঠিক আছে, মানে নেট পাস করছে মানুষ যখন, বা সেট পাস করছে মাস্টার্স করতে করতে, বা মাস্টার্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, বা 1 বছরের মধ্যে, কিন্তু তোমরা নিজেরা পাস করবে বলে, টাকা খরচা করবে না বলে পাস করবে এখন 5 বছর পর গিয়ে। তো 5 বছর পর গিয়ে যখন যখন যাবে, তখন কোনো টিচারই তোমাকে মূল্য দেবে না, এবং তুমিও দেখবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে তোমার সেই ভ্যালুটা পাবে না। কেন পাবে না? পাবে না, তার কারণ হচ্ছে যে যারা ইয়াং জেনারেশন, অনেক বেশি ডাইনামিক, অল্প সময়ে পড়াশোনা করে তারা খুব নিজেকে মানে পাস পাস করতে পারে, তাদের মধ্যে সে ক্যাপাসিটি আছে, তাদেরকে ভ্যালু দেবে। তুমি বুড়ো বয়সে এসে পাস করছো, তোমাকে কেন ভ্যালু দেবে?
কারণ তোমার নেওয়ার ক্যাপাসিটি কম, তুমি সিস্টেম বোঝো কম, তুমি অলস, এগুলোই মূল্য পাবে, এগুলোই বুঝবে। এগুলো ফাঁকিবাজ, অলস, এগুলোই তারা প্রমাণ হবে, তো কখনোই তোমাদেরকে মূল্য দেবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তো যে ইয়াং ডাইনামিক তাকেই ভ্যালুস দেবে, যে বাস্তবতা বোঝে, যে ইনভেস্ট করতে জানে, জানে যে ব্যবসা ইনভেস্ট করবে ইনকাম আসবে, তো ইনভেস্ট যে করবে সারা ইনকাম হবে। তো অন্য কোনো এক্সকিউজ নেই, দিয়েও কোনো লাভ নেই এখানে। সহজ হিসাব হচ্ছে প্রপার গাইডেন্স নিয়ে পড়তে হবে, যত তাড়াতাড়ি পারো এখানে পাস করতে হবে, এবং যত তাড়াতাড়ি পারো তোমাকে হায়ার স্টাডিজে আরো বেশি করে এগিয়ে যেতে হবে, তবেই মূল্য পাবে। নইলে ওই নেট সেট পাস করেও দেখতে পাচ্ছ যে অনেকে এখানে বসে আছে, তোমাদেরও বসে থাকতে হবে, কিছু করার নেই। দেখতে পেলে কতজন পরীক্ষা দিতে গিয়েছিল, 400 জন পরীক্ষা দিতে গিয়েছিল, দেখলে 100 বোধহয় কয়েকটা সিট ছিল, তো বাকি 300 জনই তার মানে ড্যাং ড্যাং করে এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। তো খানিকটা ব্যাপারটা ওই রকমই, যে আলটিমেটলি ওটাই হবে, বুঝতে হবে বাস্তবতা। ওই কারণে যত তাড়াতাড়ি পারবে, যারা বাইরে আছো এখনো কোচিং নিচ্ছ না, গাইডেন্স নিচ্ছ না, আমি বলছি না যে তার মানে টাকা দিয়েই তোমাদের পড়তে হবে, ফ্রিতে পড়ালেও পড়ো কেউ, বা আমার কাছেই পড়তে হবে আমি সেটা বলছি না। কেউ যদি তোমাদেরকে, আমার থেকেও আরো অনেক ভালো আছে তারা পড়াচ্ছে, তাদের কাছেও পড়ো, কিন্তু প্রপার গাইডেন্স নিয়ে পড়ো, যাতে করে যেটা করছো সেটাতে যাতে সাকসেস পাও জীবনে, নইলে কিন্তু ওই ধুকতে হবে। যাই হোক, আলটিমেটলি ওভারঅল এটাই বলার, যে এর নিশ্চয়ই মোটিভেশন কাজ করছে এটা দেখে, যে যা পড়িয়েছিলাম, যেভাবে পড়িয়েছিলাম, সেগুলো সবই কিন্তু কমন, অনেকগুলোই কমন এখানে, কিন্তু মানে ভয় পাওয়ারও কিছু নেই এখানে, কিন্তু মানে কি বলবো, সংকোচেরও কিছু নেই এখানে। সব দিক থেকেই তোমরা বলবো যে একটা ভালো পজিশনে আছো, যে সলভ করেছো, যেভাবে পড়িয়েছি সেভাবে পড়েছো। সো অফকোর্স তোমাদের 65-এর কাছাকাছি তো অ্যাটলিস্ট হওয়া উচিত। ঠিক আছে, 64 পেপার 2 আরো ভালো হওয়া উচিত ছিল, যদিও তুমি অনেক পরে জয়েন করেছো, এখনো অনেক ঠিক আছে, টেনেছো তুমি অনেকটা পরে নিজেও, ভালো। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, অনেকে তোমাদের রিজার্ভেশন আছে, সেই ক্যাটাগরিতেও বেরিয়ে যেতে পারো। সো ভালো, ওভারঅল ভালো। চলো তাহলে আজকে এতটুকুই থাকলো, আর নতুন করে কিছু বলা নেই। বলো কি বলছো, তোমার কটা হলো? স্যার বলছিলাম 41 আমার সেই গুণা হয়নি, আমি ওই মোটামুটি 62-63 কাছাকাছি হবে। আচ্ছা, কি বলছো বলো। স্যার 41 কোশ্চেনটা একটু বুঝিয়ে বলবেন? 41 হুম। 41 তো এটা বললাম তো তোমাদের, এটা নেটে 2012 সালে এসেছিল, এটা বলছে, এটা আমি সলভ করিয়েছি তোমাদের কিছুদিন আগে। এখানে বলছে যে অ্যারিস্টটল ইজ জাস্টিফাইবলি কল্ড দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, তাই না? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমাদের ফাদার অফ পলিটিক্যাল সায়েন্সের ফাদার, মানে বিভিন্ন আইডিয়াগুলোর যে ফাদারগুলো যেগুলো ছিল, তার একটা কুইজ তৈরি করে দিয়েছিলাম। তো সেখান থেকে দেখো দুটো কোয়েশ্চেন তৈরি এসে গেছে, ইন্টারন্যাশনাল লয়ের ফাদার আর পলিটিক্যাল সায়েন্সের ফাদার, দেখতেই পাচ্ছ। সো স্ট্রেট ফরওয়ার্ড দুটো কোয়েশ্চেন্সও কিন্তু কমন পেয়ে গেলে, কারণ আলাদাভাবে এটা কুইজ তৈরি করে দিয়েছিলাম, যার সেখানে 15-16টা কোয়েশ্চেন ছিল, তো এখান থেকেও কমন পেয়ে গেলে। সো যেভাবে দেওয়া হচ্ছে, তাই আগামী দিনে আরো অনেক এটাকে ন্যারো করা হবে, মডিফাই করা হবে, ধীরে ধীরে লেগে থাকো, দেখবে অটোমেটিক জিআরএফ হয়ে যাবে। যাই হোক, 41 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যারিস্টটল ইজ জাস্টিফায়াবলি কল্ড দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, যে অ্যারিস্টটলকে এখানে মানে কি বলবো, যে যুক্তিসম্মতভাবে এক প্রকার বলতে পারো, যে তাকে কি বলা হয়, যে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, রিজন বলছে কারণ অ্যারিস্টটল ক্রিটিসাইজ প্লেটোস আইডিয়ালিজম। হ্যাঁ, এটা ঠিক যে প্লেটোর যে আইডিয়ালিজম যেগুলো ছিল, মানে প্লেটোর যে কনসেপ্টগুলো ছিল, সেগুলো একটা আইডিয়ালিস্টিক ছিল। কেন আইডিয়ালিস্টিক? কারণ বাস্তবের মাটিতে সেগুলোর কোনো ভিত্তি ছিল না, অ্যাপ্লাই করা অনেক সময় যায় না, আরো অনেক গল্প আমরা সেখানে পড়েছি, জেনেছি। সো যখন তিনি এটাকে অনেকটা বেশি রিয়েলিস্টিক করার চেষ্টা করলেন, আরো অনেক বেশি যখন ইনক্লুসিভ করার চেষ্টা করলেন, তখনই আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, তিনি আসলে সেই সময় নিরিখে দাঁড়িয়ে দেখতে পেলাম আমরা কি, যে তিনি অনেক বেশি ডাইনামিক কথা বলেছেন, অনেক বেশি বাস্তবধর্মী কথা বলেছেন, এবং জীবন্ত কতগুলো কথা বলেছেন। সো ঘুরিয়ে ফিরিয়ে ওটাই হয় যে হ্যাঁ, তো ঠিকই, তাহলে ভুল কিছু নাই। এই বুঝতে পেরেছো? এক্সপ্লেনেশনটা কি কারেক্ট হবে, মানে হ্যাঁ ঠিক হ্যাঁ, করলেন এটা পিওয়াইকিউর কোয়েশ্চেন্স, পিওয়াইকিউ। ওইটা স্যার, মানে ওইটা আমি ধরতে পারছি না, মানে দুটো ঠিক জানছি, কিন্তু ওটার জন্য কি ওকে জনক বলা, মানে ধরতে হবে না, তুমি পিওয়াইকিউ সলভ করো, একদম গাঁতিয়ে পিওয়াইকিউ সলভ করো। ঠিক আছে, ভালো রকম ভাবে পিওয়াইকিউ সলভ করো, চাপ নিতে হবে না, দেখবে প্রচুর কমন পেয়ে যাবে। আর বলো, আর কারো কিছু জানার থাকলে, বলার থাকলে, বোঝার থাকলে। ঠিক আছে, স্যার পেপার 1 এর যদি একটা ক্লাস নিতেন। পেপার 1 এর এখনো সময় পাইনি আমি। পেপার 1 এর যদিও আমি সবগুলোর এক্সপার্ট যদি নেই, আমি ওখানে হাত দিতেও চাই না। তোমরা পেপার 1 যারা স্পেসিফিক্যালি পড়ায়, তাদের ইউটিউবে একটু দেখে নাও, আর কি বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে, যদিও কারণ পেপার 1 এর আমরা 3জন মিলে, আরো 3জন মিলে পড়িয়েছিল পেপার 1টা, তো আরো যেহেতু 3জন মিলে পেপার 1 পড়িয়েছে, তাদেরকে এখন অ্যাভেলেবেল নয় তারা, সেই কারণে ওটার এখন অ্যানালিসিস করাটা একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তবে ম্যাথ পেপার 1 এর জিওআইকিউ
তবে ম্যাথ অ্যাভেলেবেল ক্লাসগুলো আছে? আমি পড়াতে শুরু করব, তোমাদের চাপ নিও না। বলো কি বলছো? স্যার বলছিলাম ইউটিউবে পেপার ওয়ানের বিভিন্ন জন বিভিন্ন রকম দিচ্ছে, তো কনফিউজ হয়ে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালটা কোনটা, 4-5টা কোশ্চেন, মানে ওটা বলছে, ওটা বলছে, ওটা বলছে, আর কোনটা ধরবো কোনটা ছাড়বো, কনফিউজড, ওই জন্য একটু বুঝতে পারছো তো যে দেখুন। পেপার ওয়ানে মানুষের কেন দুর্বলতা? কারণ টিচাররাই কনফিউজড, যারা পড়াচ্ছে দায়িত্ব নিয়ে তারাই কনফিউজড, তো স্বাভাবিক তোমার তো দুর্বলতা থাকবেই সেখানে, এটাই হচ্ছে স্বাভাবিকতা, এটাই হয়। কারণ আমরা ওটা কেউ ওটার পার্টিকুলার এক্সপার্ট নই, আর ওখানে একাধিক সাবজেক্ট আছে, তো কেউ হয়তো সেখানে ম্যাথামেটিক্সের সাবজেক্ট, তার মানে তো এই নয় যে সে রিসার্চ অ্যাপটিটিউডে ভালো হবে বা রিসার্চ মেথোডোলজিতে ভালো হবে। ফলে ওখানে গন্ডগোল পাকিয়ে দেয়, এটাই আর কি। বলো স্থাপিতা। স্যার আমারও সেম কোয়েশ্চেনই ছিল যে আপনি কি কাউকে সাজেস্ট করেন পেপার ওয়ানের জন্য যেটা আমরা দেখতে পারি? আমি এখনো দেখিনি কারো, আমি কারো তো দেখার সুযোগই পাইনি, কে কি বলেছে, কি করেছে। হুম, দেখি যদি ভালো লাগে কিছু একটা দুটো আমি সাজেস্ট করব তোমাদের। হ্যাঁ, কিন্তু তাও ওই ধরে নাও, ওই প্রত্যেকেরই উদয় কনফিউশন স্যারকে থাকবে। দিয়ে কি উদয় স্যারকে দিয়ে কি একবার জাস্ট পেপারটা চেক করিয়ে নেওয়া যাবে? দিয়ে আপনি আমাদের বলে দিন একবার। উদয় স্যার, দেখছি উদয়ের সাথে কথা বলতে হবে। উদয়ের সাথে তোমাদের রেজাল্ট বেরোতে অনেক টাইম লাগবে, চাপ নিও না। তবে হ্যাঁ, ওই যে ভুল করবে না কিন্তু, এটা কোয়েশ্চেন্সে চ্যালেঞ্জ করে দাও, টাকা লাগে না কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটে চ্যালেঞ্জ করতে, একদম শুধু মেল করতে হয়, ভুল করেও ভুলটা করবে না, ঠিক আছে? যে একদম চ্যালেঞ্জ করে দাও, নাহলে দেখবে ওই বিশেষ করে যারা জেনারেল ক্যান্ডিডেট আফসোস করতে হবে পরে কিন্তু, নইলে দেখবে ওটাই কিন্তু ভুল উত্তর, ঠিক আছে? ওটা মানে ওটার কারণেই তোমাদের দেখবে আফসোস করতে হবে, এটা দেখবে ঝিলিকের জন্য, যেটা ঝিলিক যেমন হাইকোর্টে গিয়ে লড়াই করছে, তারপরেও দেখবে হাইকোর্ট করে 1 বছর হতে চললো, কিন্তু এখনো দেখো সেট পরীক্ষায় এসে গেল, সেট পরীক্ষা হয়েও গেল, তাও হাইকোর্টে এখনো মানে মানে কি বলবো, আমাদের বিচার ব্যবস্থা এতটাই খারাপ, দেখতেই পাচ্ছ যে সেখানে মানে এটা নাকি আবার আবার বলছে যে ফান্ডামেন্টাল রাইটস এর পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে রিট পিটিশন হয়েছে, তো রিট পিটিশনও কত বছর ধরে চলবে এখন কে জানে। বুঝতে পারছো তো? মানে সরকার পক্ষের উকিল এখনো যে সেখানে যে জবাবদিহি করেনি বিচারপতিদের, সেটা মানে মানে তাদের যে শিডিউলটাই কতটা খারাপ দেখো, ভাবো যে তাদের কাকে কোন ডেটে তলব করা হয়েছে সেটা তো তাদের লেখা থাকবে, তো লেখা নেই, ওর পরপর কেস শুনতেই আছে, আর যাকে এভাবে মানে কি বলবো আর, মানে এগুলো যাই হোক, এটা সাবধান থেকো, সাবধান থেকো, এটা সঙ্গে সঙ্গে এটা চ্যালেঞ্জ করে দাও, দরকার হলে এখনই, যদি উইন্ডো ওরা দিয়েছে বা দেখে নাও কোথায় কি করতে হবে, চ্যালেঞ্জ করে দাও এখনই, দরকার হলে ওদের হেল্পলাইন নাম্বারে মেল করে রাখো, বারবার একটা প্রেশার ক্রিয়েট করো, যাতে করে ওরা নিজেরাই উইন্ডোটা ওপেন করে, নইলে কিন্তু আনসার কি রিলিজ করে দিলে মুশকিল হয়ে যাবে। সো এখন থেকেই ডিস্টার্ব করো, এখন থেকেই করে রাখো, ভুল উত্তর দিয়েছে তো কাজেই ওটা চ্যালেঞ্জ হবেই, ঠিক আছে? এটা করো। বলো আর কি বলছো, দীপিকা দাস। স্যার এই কোশ্চেনটা আমি অনেকবার সলভ করেছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই আমার ভুলই হলো। মানে আমি মানে জাস্টিফাই যে করছে সেটা আমার আর খেয়ালই থাকে না যে জাস্টিফাই করছে, এটা ভুল হলো। আর প্রথমে আমি যখন কোশ্চেন দেখে যাচ্ছি প্রথমবার, তখন হুম আমি ঠিক অ্যান্সারটাই মানে ঠিক করে যাচ্ছি, কিন্তু ডাউটফুল রেখে যাচ্ছি। হুম মানে প্রথমে আমি ঠিক করে গিয়েও ডাউটফুলটা রেখে গিয়ে যখন দ্বিতীয়বার আবার চেক করতে আসছি না, তখন আমার ডাউটটা বেড়ে যাচ্ছে যে এটা হবে না ওটা হবে। ওই এটা যখন দ্বিতীয়বার ভেবে গিয়ে এই কারণে এগুলো করতেই হয় না, দ্বিতীয়বার একবারে করে বেরিয়ে যাও, ওই কারণে এগুলোকে ফিরে আসতে হয় না, একবারে করে বেরিয়ে যাও। কারণ কারণ হানা আরেন্টের যেটা অ্যান্সার হবে সেটা আমি প্রথমবারে হানা আরেন্টেই ঠিক করে গেছি। সেকেন্ড হুম বার যখন ঘুরে আসলাম তখন কি মনে হলো যে জন লোকের সাথে আমি গুলিয়ে ফেলছি। কারণ আমি এত ভাবছি যে হানা আরেন্ট কি সত্যি সত্যি মানে মানে ফেমিনিজম টাইপের কিছু বলেছিল, ওই মানে ভাবতে ভাবতে কি হলো যে আমি ওই সিটেই মেরে এসেছি। আর স্যার হয়, বলছি এগুলো যে অনেক সময় হয়। তো এই কারণে আমি তোমাদের সব সময় বলি, তোমরা হয়তো চাইলে 3 মাসের সিলেবাস শেষ করে ফেলতে পারবে, সিলেবাসটা শেষ করা কথা নয়, কথাটা হচ্ছে ব্রেনে প্রসেস করার জন্য ব্রেনে ধীরে ধীরে সময় দিতে হবে, টাইম লাগবে, বুঝে বুঝে পড়তে হবে, বারবার কোয়েশ্চেন সলভ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে, এটা একটা টাইম টেকিং প্রসেস। এই কারণে তোমাদের বলি যে হঠাৎ করে 3 মাস 2 মাসে পড়ে মানে আঙুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করো না, টাইম নাও, ধীরে ধীরে পড়ো, বারবার পড়ো, রিপিট করো, কোয়েশ্চেন ফেস করো, তবে তবে গিয়ে সেখানে তোমরা প্রশ্নের মুখে পড়বে, মানে চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং নতুন করে তোমরা আইডিয়া তৈরি হবে। এটা হচ্ছে প্রসেস পড়াশোনা করা বা জেআরএফ পাওয়ার, এইভাবে ট্রাই করতে হয়। স্বাভাবিক, আমি জন রল সম্পর্কে, জন লক পড়াতে গিয়েও তো এগুলো বলেছিলাম, মেয়ে মহিলাদের নিয়ে তিনি কি বলেছেন হেন তেন, ভুলে যাওয়াটা একটু স্বাভাবিক। তো যাই হোক, তারপরেও নোটসগুলো একটু ভালো করে স্যার দেখো, মেটেরিয়ালগুলো বলো। স্যার পেপার ওয়ানটা নিয়ে না প্রচুর টেনশনে আছি। মানে মানে নিজের পেপারটা তো তাও হয়ে যায়, মানে কোশ্চেন দেখলে একটু পজিটিভনেস আসে, হুম কিন্তু পেপার ওয়ানটা দেখে না আমার সত্যি মানে মানে গা হিম হয়ে যাচ্ছে একদম, মানে সিরিয়াসলি কি বলবো।
আমি বুঝেই উঠতে পারছি না যে পেপার ওয়ানটা নিয়ে সত্যি কি করব, মানে এত উইকনেস। বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখা যাক, চাপ নিও না। স্যার বলছি তোমরা আগে আমি বারবার পিওয়াই তোমাদের কিউ বলছি। যদি, হুম 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 স্যার হুম স্যার বলছি আপনি যেরকম হচ্ছে পিওয়াই কিউজ গুলো আমাদেরকে সেপারেট করে দিয়েছেন মানে পেপার টু এর জন্য, তো আপনি ক্লাস না নিতে পারলেও যদি একটু ওই পেপার ওয়ান এর কোশ্চেন গুলো মানে পিওয়াই কিউজ গুলো একটু আপলোড করে দিন এসে আমাদের ওয়েবসাইটে, দেওয়া আছে তো, তাহলে খুব মানে ভালো হতো আর কি। দেওয়া আছে, দেওয়া আছে, অনেকগুলোই দেওয়া আছে। দেখো, জেনারেল পেপারে একটা কোর্স ক্রিয়েট করা আছে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি মানে যেখান থেকেই হোক মানে পড়ে একটু কোশ্চেন গুলো আর কি সলভ করা যেত, মানে এটাই আর কি। দেওয়া আছে, অনেক পিওয়াইকিউ দেওয়া আছে, অনেক। ঠিক আছে, আইসিটি, এনভায়রনমেন্ট, তারপরে তোমার নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এগুলো বোধহয় সবই দেওয়া আছে। রিসার্চ মেথোডোলজি, টিচিং অ্যাপটিটিউড, এগুলো সবই দেখো। জেনারেল পেপারের একটা কোর্স করা আছে, জেনারেল পেপার বলে। ঠিক আছে, তো সেখানে ঢোকো, দেখো সবই দেওয়া আছে। ধীরে ধীরে করো, আমি তারপরে এগুলো শেষ করলেই আমি তারপর তোমাদের দেখবে জেনারেল পেপার পড়াতে আবার শুরু করব নতুন করে। তো চাপ নিও না, এটা তোমার যদি এই অবস্থা হয়েছে, বাকিদেরও যদি এই অবস্থা হয়েছে, সবারই এই অবস্থাটাই হয়। ওই 22, 23, 24, 25, অর্থাৎ 22 থেকে শুরু হয় আর 28-এর মধ্যে গিয়ে শেষ হয়। ওই 22 থেকে 28-এর মধ্যেই সকলে আটকে যায়, তার বেশি কিন্তু কেউ যেতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা জেনারেল পেপারে, তুমি যতই পড়ো না কেন। কারণ জেনারেল পেপারের দুর্বলতাটা হচ্ছে আমাদের এটাই, যে ওখানেও 10টা ইউনিট আছে, কিন্তু 10টা ইউনিট আমরা কি পড়ি, 2 মাসে 3 মাসে শেষ করি, কিন্তু আমরা সাবজেক্টে তো সেটা করি না। তো ফলে কি হয়ে যায়, পার্থক্য তৈরি হয়ে যায় ওখানে। আমরা জেনারেল পেপারে কি পড়ি, আমরা, আমি যদি তোমাদেরকে এখন প্রত্যেকে জিজ্ঞেস করি, তোমাদের প্রত্যেকে কি টেক্সট বই আছে? কতজন দেয়া আছে, কতজন হাত তোলো দেখি, কতজনের কাছে টেক্সট বই আছে জেনারেল পেপারে? তোমার কাছে আছে, স্থাপিতার কাছে আছে, আর কার কাছে আছে টেক্সট বই, আর কার কাছে আছে টেক্সট বই, আর কার কাছে আছে টেক্সট বই, দেখি। লজ্জা করো না, লজ্জা করে কিছু হবে না, তোলো। বাইরের স্টুডেন্টরাও তোলো, হাত তোলো দেখি। নাজমুনের কাছে আছে, আর কাছে আছে জেনারেল পেপারের টেক্সট বই, টেক্সট বই। আচ্ছা, তো এই যে তোমরা যে হাতগুলো তুললে, প্রত্যেকের কাছে টেক্সট বই আছে, কিন্তু তারপরও 22 থেকে 30 মানে 28-এর উপরে তোমরা কেউ যেতে পারছো না। কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা টেক্সট বই আর নোট বইয়ের মধ্যে পার্থক্যটাই বোঝো না। সহজ হিসাব, তোমরা টেক্সট বই আর নোট বইয়ের মধ্যে পার্থক্যটাই বোঝো না। তোমরা যেটা কিনেছো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা সেটা নোট বই কিনেছো। মার্কেটে যেগুলো হয়তো বেরিয়েছে সেগুলো, পিয়ারসনের বই, আমার তারপর, কাছে কেভিএস পাদান আছে, আমি কোনোদিনও পড়িনি, তো সেটা তো টেক্সট বাট বই নয়, সেটা আছে। হচ্ছে নোট বই। সেটা ও নোট বই, টেক্সট বই নয়। টেক্সট বই মানে হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউড পড়ার জন্য তোমার দেখবে সেখানে পুরো একটা বই হবে, তার জন্য শুধু টিচিং অ্যাপটিটিউডের জন্য পুরো হ্যাঁ একটা স্যার, বড় বই হবে। তো সেই রকম করে আমার আলাদা আলাদা কাছেও কি আছে বই আছে? আলাদা, কিন্তু কিন্তু ওটা টেক্সট বই না জন্যই আমি হাতটা তুলিনি, আমি আমার কাছেও আছে আলাদা। ওইটাই, তো টেক্সট বই নয় ওগুলো। তোমরা যেগুলো কিনেছো সেগুলো টেক্সট বই না, ওগুলো হচ্ছে নোট বই। টেক্সট বই মানে হচ্ছে যে পুরো একটা টেক্সট, মানে পুরো রিসার্চ মেথোডোলজির জন্য একটা পুরো বই। সেখানে সেখানে হতে পারে কোঠারির বই, সেখানে হতে পারে অন্য অনেক বই আছে। তো সেই রকম পুরো বই, এক একটা ইউনিটের জন্য এক একটা বই। তো তোমাদের সেটা নেই, তোমাদের একটা বইয়ে 10টা ইউনিট আছে, সেটা নোট বই, টেক্সট বই নয়। সেখানে সেখানে শুধু ওরা নিজেদের মতো করে শর্ট শর্ট করে যেগুলো ওরা পড়াশোনা করেছিল সেই সময়, ওগুলোই বা পড়ানোর জন্য যেগুলো যেভাবে করে রাখে সেইভাবে ওরা করিয়েছে। ঠিক আছে, কিন্তু ওগুলো তো টেক্সট বই নয়। এখানে আমরা যেমন টেক্সট বই পড়ি, একটা টেক্সট পড়ি, একটা ভালো মেটেরিয়াল পড়ি, বা আমি যেগুলো দিই সেগুলো একটা টপিকের জন্য 10 পাতা 15 পাতা করে থাকে, বা 8 পাতা 9 পাতা করে থাকছে। সেখানে ওই রকম তো নয় ওগুলো, ওই রকম নয়। মানে একটা ইউনিটের মধ্যে অনেকগুলো টপিক, সেগুলোকে আমরা ভাগ ভাগ করে প্রত্যেকটা টপিকের জন্য 9 পাতা 10 পাতা করে আমি মেটেরিয়ালই শুধু দেই। তারপর তো তোমাদের বলেছে যে তোমরা নিজেরাও পারলে টেক্সট বই পড়ো, তাই না? সেগুলো পড়ো, কিন্তু হয় না তো সেটা। তো স্বাভাবিকভাবেই এই মিসকনসেপশনেই তোমরা ওই জায়গাতে আটকে আছো বলে ওইটা একটা দুর্বলতা। এবার টাইম টেকিং এগুলো, কিন্তু খুব যে টাইম টেকিং তাও নয়, কিন্তু এই স্কোরিং এর জায়গাটা আগে ভালো করে এই কারণে বুঝতে হবে যে দেখো, সবই তো পিওয়াই কিউ তোমাদের বলে দিলাম, তাহলে তোমাদের এই পিওয়াই কিউ গুলো বারবার যদি সলভ করো, তাহলে তো তোমাদের এই গাফিলতিগুলো থাকবে না। তাহলে ওখানে তোমার যদি 3টে কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন যদি কমও করে আসো, তাহলে এখানে তুমি টেনে নিতে পারবে। এটা হচ্ছে এই কারণে স্কোরিং এর জায়গা, সাবজেক্টটা তুমি টানতে হবে প্রচুর। তোমাকে সাবজেক্ট, তোমাকে চেষ্টা করতে হবে, সাবজেক্টটা তোমাকে পুরো সিলেবাসটা শেষ করতে হবে। সাবজেক্টে তোমাকে বারবার রিভাইজ করতে হবে। সাবজেক্টের পিওয়াই কিউ গুলো যেগুলো আমি বললাম, দেখলে যেগুলো এসেছে, ওয়েস্ট বেঙ্গল সেট, গুজরাট, মানে সেটের পরীক্ষা হলে ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স, গুজরাট, নেট, জম্মু কাশ্মীর, এগুলো এগুলো ভালো করে সলভ করতে হবে। কেরল ভালো করে সলভ করতে হবে। তো এগুলোই বারবার বারবার করো, দেখো ওখান থেকেই কমন পাবে। আর টেক্সট বই আর নোটগুলো যেগুলো মেটেরিয়ালগুলো হ্যাঁ যেগুলো পাচ্ছ সেগুলো পড়ো। বলো। স্যার, বললাম তো আমাদের যেদিন পরীক্ষা ছিল সেদিন তো এমটি সেটও ছিল।
কি ছিল কি ছিল? সিটেড 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 ও সেন্ট্রাল টেট ছিল। এমটি সেট ছিল, আচ্ছা না মধ্য না প্রদেশ এমটি সেট সেট। ছিল। ও দিদি মধ্য প্রদেশ সেট বলছে তখন থেকে। মধ্যপ্রদেশ সেট ছিল, আচ্ছা ভালো। তাহলে ওটারও কোয়েশ্চেন্সটা একদিন দেখে নেবো কি দিয়েছে, কি দেখে নেবো। হ্যাঁ স্যার, পেলে একটু আপলোড করে দেবেন। কোয়েশ্চেন্সটা খোঁজো, যদি পাও তো দিও আমাকে, পাঠাও কোয়েশ্চেন্সটা, পিডিএফটা পাঠাও, পেলে দিও, ওয়েবসাইটে দিয়ে দেবো, সলভ করো সুন্দর ধরে ধরে, ঠিক আছে? হ্যাঁ স্যার, চলো তাহলে বললাম কি, তো আর কয়েকদিন তো মাত্র, কয়েকদিন বললাম মানে আর কয়েকদিন তো মাত্র রয়েছে হ্যাঁ, নেটের জন্য, তো কি করব, মানে এখন শুধু পিওয়াইকিউজ গুলোই কি সলভ করব? নেটের জন্য এখন তোমার কাছে নেটের 1 থেকে 19-এর মধ্যে পরীক্ষা, 1 থেকে 19-এর মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে তোমার কাছে এখন ধরে নাও মানে 15 দিন মতো সময় আছে, আমি যদি ধরি 15-20 দিন। তাহলে এখন তোমার দায়িত্বটা হচ্ছে এটাই যে ইউনিট ওয়াইজ তো সলভ করেই নিয়েছো একবার, ওই সেট করতে গিয়েই, এখন ইয়ার ওয়াইজ করো, আরো বেশি করে র্যান্ডম করো, আরো বেশি করে নিজেকে কনফিউশনে ফেলো, ইয়ার ওয়াইজ সলভ করতে শুরু করো। যেহেতু তোমরা করে নিয়েছো ওয়েস্ট বেঙ্গল সেট সলভ পরীক্ষা দেওয়ার জন্য, যেহেতু তোমরা অলরেডি কোয়েশ্চেন সলভ করে নিয়েছো ইউনিট ওয়াইজ, সো এবার ইয়ার ওয়াইজ সলভ করো, কনফিউশনে ফেলাও নিজেকে, বারবার বারবার নিজেকে কনফিউশনের মধ্যে ফেলো, এবং মেটেরিয়ালগুলো যে প্রত্যেকটা মেটেরিয়াল ভালো করে ধরে ধরে পড়ো। আর ফার্স্ট পেপার নিয়ে চিন্তা করো না, আমি বারবার বলছি ফার্স্ট পেপারে প্রত্যেকের এটাই হয়, মানে তুমি যতই চেষ্টা করো এটাই হবে, কিন্তু ফার্স্ট পেপার নিয়ে খুব বেশি বদার কখন করবে, যখন তোমার দেখবে 80% 90% সিলেবাস হয়ে গেছে, বা একেবারে পুরোপুরি তুমি 100% সিলেবাস কভার করে ফেলেছো, সাবজেক্টের পুরো 10টা ইউনিট তোমার শেষ হয়ে গেছে, বিক্ষিপ্তভাবে জিজ্ঞেস করে আমি তো ওগুলোও পড়াই, তো যাই হোক হয়ে গেছে যখন, তারপরে গিয়ে তুমি জেনারেল পেপারটা নিয়ে ধরো, তারপর বেশি দিন লাগবে না, তারপর 3 মাস টানো, 3 মাসের মধ্যে, বা 2 মাস টানো, 2 মাসের মধ্যেই তখন তোমাদের ওটা হয়ে যাবে। কিন্তু ওখানে যে সব তো ক্যালকুলেশন, তো গন্ডগোল হওয়ার সম্ভাবনা, এখানে কোনো ক্যালকুলেশন নেই, এখানে শুধু এই অ্যাসেশন রিজনের কোয়েশ্চেন্সগুলোই ক্যালকুলেশন, তোমাকে বুঝতে হবে যে সেটা জাস্টিফাই করছে কি করছে না। ওখানে তো তা বাকি কোয়েশ্চেন্স তো সবই স্ট্রেট ফরওয়ার্ড, পিওয়াইকিউতে তুমি এসেছিল যে সলভ করেছো, এখানে এসে কমন পাচ্ছ, এই তো, এর বাইরে তার কোনো ফর্মুলা নেই, ব্যাস এটাই তোমাদেরকে করতে হবে, বোঝা গেছে? তো ভয় পাবে না, ভালো করে সাবজেক্টটা স্কোর করার জায়গা আছে, সাবজেক্টটা ভালো করে ধ্যান দাও, আর জেনারেল পেপারটা যেভাবে দেখেছো, যে জায়গাগুলো দুর্বল দেখে নাও, কোন জায়গাগুলো তোমাদের দুর্বলতা আসছে, জাস্ট ওই জায়গাগুলোকে ভালো করে একটুখানি বেসিক জিনিসগুলো দেখে নাও বারবার। আর পিওয়াইকিউ গুলো যদি সলভ করতে চাও তো চলে যাও, ওয়েবসাইটে দেওয়া আছে, পিওয়াইকিউ গুলো সলভ করো, জেনারেল পেপারের কোর্স আছে, তাহলেই হবে, অত্যধিক বেশি চাপ নেবে না এখন, তাহলেই স্যার, বলো। তাহলে কি এখন মানে নেটের পরীক্ষাটা যেটা আসছে ওটার জন্য বলছেন যে আগে নেটের পেপারগুলো সলভ করতে? একদম নেটের পেপার আগে, হ্যাঁ নেটের পেপার আগে, নেটের পেপার আগে, নেট আর গুজরাট, নেট আর গুজরাট, যত পারবে নেট আর গুজরাট, আগে নেট তারপর গুজরাট, আগে নেট তারপর গুজরাট, এবং লেটেস্ট গুলো দিয়ে শুরু করবে, লাস্টে যেগুলো এসে মানে 2024-এ যেগুলো হলো পরীক্ষা সেগুলো দিয়ে শুরু করবে আগে, কারণ ওগুলো কমন আসবে, 2024, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15 এইভাবে পেছন দিকে যাবে, ধীরে ধীরে পেছন দিকে যাবে, বুঝতে পেরেছো তো? লেটেস্ট গুলো দিয়ে শুরু করবে, তাহলেই হবে, ঠিক আছে? ওগুলো চালিয়ে যাও, আর এমনি আমার ক্লাস হতে থাকবে, ক্লাসগুলো করো, তাহলেই হবে, আমি ক্লাস করাতে থাকবো, চাপ নিও না। কোথায় ফোন পাচ্ছে? স্যার, বলো। স্যার ডেইলি 50 করে কোশ্চেন যদি থাকতো তাহলে মানে ভালো হতো। হ্যাঁ কি থাকতো? ডেইলি এবার 50টা করে যদি কোশ্চেন মানে থাকতো কুইজ করার জন্য, আগে যেরকম করেছিলেন সেটা যদি একবার এসে করে দিন তাহলে ভালো হতো আর কি। ওখানে তো দেওয়া আছে 50টা করে নিজের মতো করে করো, ডেইলি কেন হবে, তুমি নিজের মতো করে করো। 10টা করে। না 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 না, তুমি 50টা করেই পাবে, কোনটা পাচ্ছ না আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে? কোনটা পাচ্ছ না 50টা শুধু করে করে দেওয়া আছে কি? কোনটা পাচ্ছ না শুধু আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে, আমি দেখে আপনাকে জানাবো। দেখে নাও আগে, ঠিক আছে? ঠিক আছে। হুম, চলো থাক তাহলে আজকে এখানেই, দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক। গুড নাইট।